তো ওদের পার্লারে যাওয়ার পর 6 মাসের মতো ছিলাম। মানে ওরা মামে ছিল একটু খারাপ টাইপের, মানে পার্লার ছিল নামে আর কি, নর্মালি যেটা মানুষ মনে করে ওরা সেটাই করতো। কিছু বললাম না, ওই জায়গার মেয়েরা মানে সবাই কম বেশি এগুলা, তারপর বিয়ার মদ সিগারেট এগুলো সবাই নর্মালি খুব করতো। আমার নাম আখি। আখি, বয়স কত? 21। 21 বছর। আখি, এই এই যে প্ল্যাটফর্ম, এটা সারা পৃথিবীর মানুষ দেখে, মানে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে, এবং এটা খুবই মানুষের কাছে খুব জানাশোনা একটা প্ল্যাটফর্ম। তো এইরকম একটা জায়গাতে আপনি সাহস করে আজকে এই গল্পটা বলতে এসছেন। প্রথমে আমি জানতে চাই কেন? আমার উদ্দেশ্য শুধু এটুকুই যে আমি যেভাবে মানুষের হাতে পড়ে বাইরে গেছি, হয়তো আমাদের দেশে থেকে এরকম অনেকেই যায়, এমনকি মানে যাওয়ার পরবর্তীতে যাতে এরকম পরিস্থিতিতে কেউ মুখোমুখি না হয়, বা দেশে থেকে যাওয়ার আগে একটু যাচাই করে যায়, এর রাইট। জন্যই। খেয়াল রাখবেন যে আখির আগে আমি এরকম বেশ কয়েকটা এপিসোড প্রচার করেছি, যেটা আপনারা ঢাকা এফএমের ইউটিউব চ্যানেলে গেলে, কিংবা আমার আরজিকে বিয়া যে চ্যানেলটি আছে ওখানে গেলেও আপনারা পাবেন। মালয়েশিয়া ফেরত এক ভাইয়ের কথা আমরা বলেছিলাম, দুবাই ফেরত নাকি ওমান ফেরত এক ভাইয়ের কথা আমরা ওখানে বলেছিলাম। কিন্তু এই প্রথম কোনো একজন নারী যিনি এভাবে আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে নিজেকে ফেস করে স্বেচ্ছায় সজ্ঞানে নিজের কথাগুলো এখানে বলতেছেন, এবং সেদিক থেকে এটা একেবারেই ইউনিক। কজ আসলে আমাদের যে সামাজিকতা, সেই সামাজিকতার প্রেক্ষাপটে এইভাবে আসলে নিজেকে ফেস করে, নিজেকে হাইড না করে নিজেকে প্রেজেন্ট করা, এটা অত্যন্ত সাহসের ব্যাপার। এবং সেই জায়গাটা থেকে উনি আসলে লক্ষ লক্ষ মানুষকে সচেতন করতে এসেছেন। সুতরাং এই পার্সপেক্টিভ থেকে আমরা যেন গল্পটাকে দেখি। তো আগে আমরা শুরু করি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলার আছে। আমরা 1 ভাই 4 বোন, আমি সবার ছোট। আমার বয়স যখন 7 তখন মা মারা গেছে। তারপর আমরা ভাইয়ের কাছে চলে গেলাম, আমি আর আমার সেজো বোন। আপনার বয়স যখন 7 তখন মা মারা যায়। হ্যাঁ। বাবা কি করতেন? বাবা তখন এমনিতে একটা ফ্যাক্সিল রোডের দোকান ছিল, আর ভাইয়ের ব্যবসা ছিল প্লাস্টিকের। এটা কি ঢাকার মধ্যেই? হ্যাঁ, ঢাকা। তো ওই ছোটবেলাতে আপনি ঢাকা শহরই দেখেছেন আর কি। হ্যাঁ, কিন্তু আপনাদের জন্ম আদিবাড়ি, সবকিছু ঢাকাতে। আদিবাড়ি কোথায়? আদিবাড়িটা কি আদিবাড়ি মানে আপনাদের জন্মস্থান কোথায়? জন্মস্থানে ঢাকাতে, ইসলামবাগ। আপনার বাবার আদিবাড়ি কোথায়? মেবি বিক্রমপুর। মেবি বিক্রমপুর, বাট আপনি শিওর না। ওকে, ঠিক আছে। তো মা 7 বছর বয়সে মারা গেল। হ্যাঁ। তারপর ভাইয়াদের সাথে আমরা চলে আসলাম, ভাইয়ের কাছে ছিলাম। তো ভাবিটা আর কি একটু অন্য রকম টাইপের থাকাতে তাদের সাথে আমাদের আর কি সবসময় ঝগড়া থাকতো। তারপর বাবা আমাকে আর আমার বোনকে নিয়ে আলাদা হয়ে গেল। তারপরে 6 বছরের মতো ছিলাম আমরা বাবার সাথে থাকার পর যখন আমার সেজো বোনের বিয়ে হয়ে গেল, তখন বাবা দেখতেছে, তখন আমি ক্লাস 7 বা 8 পড়ি। তখন তারা আমার পক্ষে রান্না বাড়া করা, একটা সংসারের কাজ ধরে রাখাটা সম্ভব না, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ। তারপরে মানে ফুপু বড়া পরে সবাই মিলে বাবাকে বিয়ে দিল। ও, তারপরে যখন সৎ মা আসলো, সে খুব ভালো, মানে সৎ বলতে আর কি যা হয়, ভালোর মধ্যেও তো কিছুটা খারাপ থাকেই যায়। আচ্ছা। তারপরে দেখা যাচ্ছে সবসময় একটু রাগারাগি করতো, আবার মাঝে মাঝে খুব ভালো ব্যবহারও করতো। তারপরে ওনাদের সাথে মানে অত একটা মানে ম্যাচ করা, যেটা ম্যাচ করা যায় তো না, উনি আর কি টোটালি সহ্য করতে পারতো না। তখন বাবারে একটু বয়স হয়ে যাওয়াতে ভাইয়ার যে বিজনেসটা ছিল, ভাই ওটার মধ্যে বাবারে নিয়ে গেল। কিসের বিজনেস ছিল? প্লাস্টিকের, মানে প্লাস্টিকের যে বিজনেস। বোল বালতি হরেক মাল এগুলো আছে না, এগুলা ভাইয়ের নিজস্ব মেশিন ছিল। ও, ওগুলো বানাতো? হ্যাঁ, ওই ইসলামবাগেতে দোকান ছিল, ওটা আর কি মাই তৈরি করে দিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তারপর ওইখানে নিয়ে গেলো বাবারে। দেখা যাচ্ছে সবাই মালগুলা দিত, বাবা ওদিকে থেকে টাকাগুলো আর কি সে নিজে উঠায় আনতো। আচ্ছা। তো ওইখান থেকে মানে আমার ওটা পছন্দ হতো না, যে বাবা আমার খুব আদর করতো আর আমি তো সবার ছোট ছিলাম। তো এগুলা নিয়ে খুব ঝগড়াঝাটি হতো। এক পর্যায়ে পার্লারের কাজটা শেখাটা আমার খুব শখ ছিল ছোট থেকেই। আচ্ছা, তো বয়স কত তখন, যখনকার গল্পটা আপনি এই মুহূর্তে বলছেন? কোন ক্লাসে পড়েন? ক্লাস 8-এ পড়েন। ওকে, আমি আবারও বলছি সবাইকে যে আজকের এই গল্পটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মেসেজ আছে এখানে, সচেতনতার জায়গাতে উনি যে কথাটা বলেছেন যে ওনার মতো করে যেন কেউ কখনো বিদেশে পাড়ি না জমায়। বুঝতেই পারছেন গল্পটার ধরনটা আজকে একটু খুব সেন্সিটিভ। সেই জায়গাটা থেকে আমি বলবো যে টানবেন না, আপনারা না টেনে পুরো গল্পটা শুনবেন কমপ্লিট মেসেজ পাওয়ার জন্য। ওকে। তারপর মানে যখন ভাইদের বাসায় ছিলাম, আলাদা হওয়ার আগে থেকে মানে পার্লারের কাজটার প্রতি আমার খুব ইন্টারেস্ট ছিল শেখার জন্য। তো বড় পরে সবাই সবসময় না করতো যে মানে পার্লারের মেয়েদের মেবি সবাই খারাপ কমেন্টস করে, আর আমাদের ফ্যামিলিতে সবাই খুব পর্দা করে, একটু ভালোভাবে চলাফেরা করতে, এর জন্য কেউ আর কি সাপোর্ট করেনি পার্লারের কাজটা শেখার জন্য। তো তারপর আর শেখা হলো না। যখন আব্বা বিয়ে করলো, তাদের সাথে ছিলাম, নিজের মতো করে চলতাম, কখনো বাবাও কিছুতে বাধা দেয়নি, আর আমার তো সতই ছিল, সেও কখনো কোনো কথা বলতো না। ক্লাসমেট ছিল, একটা ক্লাসমেটের মা একটা পার্লার নিল, নেওয়ার পর ও বললো যে আমাদের এখানে আসো, আসলে হয়তো কিছুটা কাজ শিখতে পারবা। আর আমার মানে পার্লারের কাজের খুব ইন্টারেস্ট ছিল, তো ট্যালেন্টটা খুব ভালো ছিল। মানে কাজ যে শিখছে, আমার কারোর হাতে ধরা কাজ শিখিয়ে দিতে হয়নি, মানে আমি চোখ দিয়ে একবার দেখছি যেটা সেটাই করতে পারছি। তো ওদের পার্লারে যাওয়ার পর 6 মাসের মতো ছিলাম। মানে ওরা মামে ছিল একটু খারাপ টাইপের, মানে পার্লার ছিল নামে আর কি, নর্মালি যেটা মানুষ মনে করে ওরা সেটাই করতো। যখন বুঝতে পারলাম, ওই পার্লার থেকে চলে আসলাম।
আসার পর বাড়িতেই ছিলাম, থাকার পর মানে একটু ফ্রেন্ডদের সাথে এদিক ওদিক ঘোরাঘুরিতে মানে মন মানসিকতা একটু অন্যরকম হয়ে গেল। কেউ তো কোনো কিছু তো বাধা দেয়ই না। মানে পার্লারে আপনার সামহাও ভালো লাগেনি আর কি, সে না, ওই কারণে আপনি পার্লারটা ভালো লাগেনি, মানে ওদের চলাফেরাটা বা ওদের কাজকর্মটা ভালো ছিল না, হুম। এর জন্য এখান থেকে চলে আসলাম। হুম। তারপর এক রোজার ঈদে নিউ মার্কেটে পার্লারে চুল রিবোল্ডিং করতে গেলাম। ওইখানে একটা আপু বললো যে আপনাদের যদি পার্লারের কোনো মেয়ে জানা থাকে, ফুল বিউটিশিয়ানও যদি হাফ হয় তাতেও চলবে, আমাদের এখানে আসলে আমরা কাজ শিখানি। তখন আমার মাথায় কথাটা টাচ করলো যে আমিও তো কিছুটা কাজ জানি, রাইট। আর নিউ মার্কেটে একটা মানে ওইসব জায়গাতে কাজ শিখতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, অন্তত পক্ষে 20 থেকে 30 হাজার টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হয় কাজ শিখতে হলে। আর যেহেতু সে হাফ বিউটিশিয়ান খুঁজতেছে, আমি কিছুটা কাজ জানি, তাহলে আমি এ জায়গায় একটু কথা বলা দেখি। তারপর উনি বললো যে যদি চেনা পরিচিত কেউ থাকে দিতে পারো। তা আমি বললাম যে আমি কাজ জানি, আমারে রাখবেন। পরে বললো কি কি পারো তুমি? আমি বললাম যে দেখা যাচ্ছে আমাদের ওটা তো এলাকার পার্লার আর এটা তো মার্কেট সাইড, আমি কাজ ফুলই জানি, মানে মিথ্যে কথা বললাম যে ফুলই জানি, হয়তো আমার এই জায়গাতে রাখে কিছুদিন কাজ শিখাই দিতে হবে, এই জায়গার সিস্টেমটা করা। তো উনি বললো আচ্ছা ঠিক আছে। তারপর ওই জায়গাতে কাজে গেলাম। প্রথমে আমার 2500 টাকা বেতনে রাখলো, তার 3 মাস পর আমার স্যালারি করে দিল 9000 টাকা। বাহ, মানে আপনার কাজ দেখে? হ্যাঁ, মানে আমি তো বলেই গেলাম যে আমাদের কাজের সাথে তো মিলবে না, তো আমার যেভাবে দেখা দিয়েছে আমি ঠিক সেভাবেই কাজ করছি। তো 3 মাসের মাথায় বেতন ভালো হলো। প্রায় 6-7 মাসের মতো আমি ওই জায়গাতে কাজ করলাম বেতন বাড়ানোর পরে। বাসা থেকেও কেউ কিছু বলে নাই, যেহেতু ওটা বাইরের এলাকাতে কাজ করতেছি আর ওইসব জায়গাতে কাজ শেখাটাও ভালো। তারপর যাওয়ার পরে আমার একটা খালতো ভাই ছিল। ওই খালতো ভাই বলতে এদিকে আরেকটা কথা আছে, মানে আমার মার যে বড় বোনটা, ওদের ওই খালার 3টা ছেলের সাথে আমাদের 3 বোনের বিয়ে হয়েছে। ও আচ্ছা। প্রথমে মেজো আপু করছে আর কি, পরে যে আমরা 2 বোন বিয়েটা করছি, বলতে গেলে এটা একটা অ্যাক্সিডেন্ট। মানে হয় না যে মানুষ যে প্রতিনিয়ত একটা কিছুর জন্য দোষারোপ করতেছে, এক পর্যায়ে মানুষের মধ্যে কিন্তু একটা জিদ কাজ করে যে না আমি কিছু করতেছি না, প্রতিদিনই আমার দোষ হচ্ছে, তাহলে আমি সেই কাজটাই করি। তো আমার সেজো বোনটা আর কি এরকম কিছু একটা, আর আমার ওই বোনটার খুব রাগ, মানে অত্যন্ত পরিমাণে রাগ। ওরে প্রচুর এরকম টর্চার করা হতো যে ওর সাথে কথা বলবে না সেই না, অথচ কিছুই করতেছে না। তো একদিন কথা কাটাকাটি হওয়ার পরে ও চলে গেল ওই খালতো ভাইয়ের সাথে। ও যাওয়ার পরে সিরিয়াল আসলো আমার, অথচ আমি কিছুই করতেছি না জায়গাতে, তো আমি আমার কাজকর্ম এগুলো নিয়ে বিজি। তারপর আমার সাথে কিছুটা ঝগড়াঝাটি হওয়ার পর ওই খালতো ভাইটা আমার পিছনে 4 বছর ঘুরছে, কিন্তু আমি কোনো কেয়ার করিনি, মানে ওসবের প্রতি আমার কোনো মাথাই ছিল না। যে পার্লারের কাজ শিখতেছি নিজের মতো করে, সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা। তারপরে আমার সাথে ঝগড়া লাগে, তখন আমি নিউ মার্কেটের কাজটা ছাইড়া দিলাম। মানে কাজে যাওয়ার সময় একদিন বাসে থেকে কথা বলতেছি, ওই জানলা দিয়ে আমার ফোনটা ছুড়ে নিয়ে গেল। তারপর থেকে খুব ভয় পাওয়ার পর আমি আর কাজেই গেলাম না নিউ মার্কেটে। তারপরে 2-3 মাস থাকার পর আমি ওই আমাদের এলাকাতে একটা পার্লারের কাজে লাগলাম 3000 টাকা বেতনে। ওইখানে কাজ করতেছি ভালোই। একটা ঈদের সময়, রোজার ঈদের সময় আমার সাথে আমার খুব ঝগড়া। তো উনি আমার বললো তুই বাসা থেকে বের হয়ে চলে যা। কোন আম্মা? আমার সৎ মা যেটা। আচ্ছা। আমি তো বাবার সাথেই থাকতাম, যেহেতু সবার বিয়ে হয়ে গেছে, শত কাপন হোক থাকার জায়গা ওইটাই ছিল। তো উনি আমার একটা থাপ্পড় দিল। তো উনি থাপ্পড় দেওয়াতে বাবা খুব রাগে গেল, আর আমার খুব কষ্ট লাগলো যে আমার মা মারা গেছে, আমি ছোটতে বড় হয়েছে, হয়তো কোনো ভাই বোন বা বাবার হাতে আমি কখনো মার বা গালি কোনোটা খাইনি, বা কেউ আমার কোনো সময় জোর করলে একটা কথা বলেনি। তো উনি একটা থাপ্পড় দেওয়া, তো আমি কিছু বললাম না। তারপর আমি আমার খালতো ভাইটারে মানে বললাম যে দেখ আম্মা আমার লোক এরকম করে। ও আমার বললো কি যে তুই চলে আয়, আমি তোরে নিয়ে যাম। মানে ওই সময়টা বিয়ে কি সংসার কি এগুলো তখন মাথায়ও নাই। ও বললো যে তুই চলে আমি তোরে নিয়ে যাম। আমি বললাম কই নিয়ে যাবি? কইলা আয়া পর। তারপর যাওয়ার পরে ও ভালোবাসতো, কিন্তু আমার ভিতরে ওর জন্য কোনো ফিলিংস বা কিছু ছিল না মানে ওই মুহূর্তে। মানে খুব কষ্ট লাগলো। বোনদের কাছে বললো, ওরা এটা খুব রাগারাগি করবে, আমি চাইনি আর কি ঈদের একটা সময় ঝগড়াঝাটি হোক। তো কাউরে না বলতে পারে খালতো ভাইটারে বললাম। বলার পর ও বললো যে চলে। তা আমার মাথায় আর কিছু গেল না, আমিও চলে গেলাম, ওর সাথে কাপড় চোপড় নিয়ে চলে গেলাম। তারপর বিয়ে টিয়ে করলাম, 7 মাসের মতো আলাদা ছিলাম। মানে কাউকে জানালেন না? না, বাবা কেউ না? না, কেউ না। ও কাউকে জানায়নি? না, আচ্ছা। ওর ফ্যামিলি থেকে তেমনিতে সাপোর্ট ছিল না, যেহেতু আমার আগে 2টা বোন, ওর 2টা ভাইয়ের কাছে আছে, আমি সিরিয়ালে 3, একটা ফ্যামিলিতে 3টা বোন বা ভাইটা কেউ নরমালি মাইনা নিব না। তারপরে গেলাম আমি ওর সাথে, যেদিন পালায় গেলাম। কত বছর বয়সে বিয়ে করলেন? বয়সটা কত ছিল? কত সালে বিয়ে করেছেন? 14 বছরে হবে। 14 বছর বয়সে। ওর বয়স কত? ওর বয়স ছিল 18 কি 19। বুঝতেই পাচ্ছেন যে খুবই মানে একেবারে টিনেজ বয়সের দুজনের সিদ্ধান্ত। হ্যাঁ। তা আমি 3 মাসের মতো ছিলাম আলাদা, কারোর সাথে যোগাযোগ নেই। হঠাৎ করে জানতে পারলাম যে এরকম আমার কারণে ওই ভরাপুরি দোলাবাই রেখে চলে গেল। তো ও আর কিছু বলেনি, ও বলছে যে থাক, হয়তো আমার নসিবে ছিল না, থাকেনি, উনি আমার কোনো সমস্যা নেই, তোরা বিয়ে শাদী করছিস, তোরা তোর মতো ভালো থাক, এগুলো নিয়ে কোনো টেনশন করে কিছু নাই। ওইভাবে ছিলাম 7 মাস থাকার পরে ও এমব্রয়ডারি কাজ করতো। দুজনের বয়সটা যেহেতু কম ছিল আর সংসার জিনিসটাও বুঝতাম না, চলাফেরার একটু প্রবলেম ছিল। ও বললো কি যে মানে তো এমব্রয়ডারি কাজটা একটু
মানে খারাপ যায় কুরবানি ঈদের পরে বছরের লাস্টের দিয়ে তখন ও বললো কি যে তুমি তোমার বোনের কাছে চলে যাও, আমি 3-4 মাস একটু বাইরে সাইডে যা কাজ করি, যদি আমার টাকা টুকা মিলে আমি তোমার আবার নিয়ে এসে পড়ো। তো তখন আমি আবার ওরা বললাম যেহেতু আমি পার্লারের কাজ জানি, আমি খুব নর্মালি 4-5 হাজার টাকা বেতনে একটা কাজ করতে পারো, আর তুমি যদি 3-4 হাজার টাকা কাজ করে দুজনে চলা হয়ে যাবো, তা আলাদা হওয়ার কিছু নাই। মানে খুব রাগারাগি চিল্লাচিল্লি হইলো। তারপরে এক পর্যায়ে আমার জোর করে আপুর বাসায় পাঠাইলো। পাঠানোর পরে দেখা যাচ্ছে যোগাযোগ একই এলাকাতে আছে কিন্তু আলাদা। ওরে যদি আমি বলি যে এভাবে কি থাকা যায়, মানুষ তো খারাপ বলে। আর এ আপু একা থাকে, ও কাজ কাম করতেছে একা থাকে, যেহেতু তোমার ভাইও চলে গেছে, ওর ঘরে বসে খাওয়াটা তো আর আমার সম্ভব না। আর ও টাকা টুকাও দিত না, বরং আমি কাজ করতাম আমার টাকা ওরও লাগতো। তারপরে ও বললো যে দেখো এখন তো আর সংসার করার বয়স না, এটা হচ্ছে একটা স্বাধীনতার বয়স। কে বলছে এটা? আমার হাজবেন্ড। ওকে। এখন এটা হচ্ছে একটা অল্প বয়স, মানে এখন বলতে গেলে আমি স্বাধীন, আর তোমার নিয়ে থাকতে গেলে আমি বন্দি হয়ে থাকতেছি। আমি যা করতেছি তোমার বলতে হইতাছে, আমার মাথায় একটা টেনশন থাকতেছে সবসময় সংসার, এগুলো আমি নিতে পারতাছি না, তুমি থাকো তোমার মতো করে। তারপরে এগুলা হওয়ার পরে ছিলাম আপুর কাছে, থাকার পরে ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে আমার মানে ইন্ডিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? ইন্ডিয়া যাওয়ার প্ল্যানটা আসলো যে ও নিতে চাইতেছে না, আর এদিকে থাকলো সবার কথা শুনতে হইতেছে, কেউ ভালো বলতেছে কেউ খারাপ বলতেছে, আবার কেউ এরকম মন্তব্য করতেছে যে 3 বোন বিয়ে বসলাম, 1 বোনের সংসারটা ঠিক আছে, 2 বোনই থাকতে পারলাম না, কি বিয়ে করলাম। তো এক পর্যায়ে মানে বাধ্য হলাম যে আমি এদের মাঝে থাকবো না। তারপরে ওই ভাইয়ের কাছে আমি যোগাযোগ করলাম যে ভাই আমারে যদি পারেন কোথাও পাঠায় দেন একটা বাসা বাড়ির কাজে, আমি যাই। এই ভাইটাকে আপনি চিনতেন কিভাবে? ওই ভাইটারে চিনতাম, ওই যখন আমি নিউ মার্কেটে পার্লার কাজ শিখলাম না, ওই বাসার ওইখান থেকে যাওয়া আসা করতাম, ওইখানে ওনার ক্লাব ছিল। আচ্ছা, কিসের ক্লাব? ডান্স ক্লাব। ডান্স ক্লাব। ওখানে কি হতো? মানে উনি নাচ শিখাইতো পোলাপানদের, তারপর যে গায়ে হলুদে বিয়ে বাড়িতে নাচানাচি করে না মেয়েরা যায়, মেয়েরা ছেলেরা ওনার থেকে মানে ওনার সাথে কন্ট্যাক্ট করে লোক পাঠাইতো। তারপরে বাহিরেও মেয়েরা বাইরে ডান্স করতে যায় না, এগুলো উনি পাঠাইতো। আচ্ছা। তারপর ওনার আমি বললাম যে ওনার সঙ্গে আপনার পরিচয় কিভাবে? পরিচয় কেন? একটা অনুষ্ঠানে গেছিলাম, ওইখান থেকে আর কি পরিচয় হয়েছিল। বিয়ের সাজানোর অনুষ্ঠান, সেই অর্থে পরিচয় হওয়া মানে ওর মধ্যে এমনিতে কথাবার্তা চলতো, ওনাদের বাসায় আমি গেতাম, ওনার মা আমারে খুব আদর করতো। এখানে একটা বিষয় খেয়াল করবেন সবাই, আমরা গল্পের ব্যাকগ্রাউন্ডে আছি যে কেন উনি বিদেশ গেলেন। উনি যে ঘটনার মধ্য দিয়ে আগাচ্ছেন, এরকম ঘটনা অনেকেরই আছে। হ্যাঁ, সো এই ঘটনাগুলোকে নিয়ে ওনাকে ক্রিটিসাইজ করা দরকার নাই বা ওনার দিকে আঙুল তোলার দরকার নাই। আমাদের মূল জায়গাটা হচ্ছে, গল্পটা বোঝানোর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে আছি, মূল জায়গাটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে পড়েই আপনি বিদেশ যান না কেন, সেই বিদেশ যাওয়াটা সিস্টেমেটিক আছে তো, বা বিদেশ যাওয়ার পরে আপনি যে অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন এটা কি আপনার কারণেই হচ্ছে, এই জায়গাগুলো ফোকাস করবেন। ঠিক আছে? সো দয়া করে সবাই ওনার দিকে অঙ্গুলি নির্দেশ করবেন না। হ্যাঁ, ওকে। হ্যাঁ, বলেন। তো ওর সাথে শেয়ার করলেন যে আমি কি করা যায়। তারপর আমি বললাম যে ভাইয়া আমার বাইরে পাঠা দেন, আমি চলে যাম। উনি আমার অনেক বুঝাইলো যে তোমার বয়সটা এখনো বাইরে যাওয়া। বাইরে কেন যাবেন আপনি? আপনার মাথায় কেন আসলো বাইরে যাওয়ার? মানে আমি যে মানুষের এত কথা মানে নিতে পারতেছিলাম না, যে আপুরাও কেউ সাপোর্ট করতেছে না। মানে দেশের বাইরে কথা বলেছেন নাকি ইন্ডিয়া যাওয়ার কথা বলেছেন? ইন্ডিয়া যাওয়ার কথা আপনি বলেছেন? না, ওই ভাই বলল যে ইন্ডিয়াতে যাও। আপনি ওনাকে ফার্স্ট কি বলেছেন? যে আপনি যে কোনো একটা জায়গাতে একটা ভালো পরিবেশে আমরা পাঠালেই হবে। এটা কি দেশের বাইরে? হ্যাঁ। তো উনি যে দেশের বাইরে লোক পাঠাতো আপনি জানতেন কিভাবে? হ্যাঁ, ওই যে ওনাদের বাসায় আমি যাওয়া আসা করতাম, বাসা ছিল ওনাদের 2 তলা, ফ্যামিলি সবাই থাকতো, নিচতলা ওনার ক্লাবটা ছিল। ওখান থেকে মেয়েরা বাইরে যাইতো ডান্সের জন্য, যেভাবে যাইতে চাইতো সে ওইভাবে পাঠাতো। আচ্ছা। তো ওইভাবে আমার তারে বলা যে ভাই আমি তো ডান্স পারি না যে আমার ক্লাবে পাঠাবেন, আমার একটা বাসা বাড়ি বা যদি কোনো একটা ভালো কাজে পারেন আমার পাঠান। তো উনি আমার বুঝাইছিল যে যাওয়ার দরকার নেই, সবার বাইরের লাইফটা শুট করে না, তো তুমি যাও না। বললাম যে ভাই আপনি তো পাঠাবেন, আর আপনি যদি আমার এত আদর করেন, আপনার উপর আমার অতটুকু বিশ্বাস আছে, আপনি আমার খারাপ কোথাও পাঠাবেন না। তো ঠিক আছে, উনি বললো যে আচ্ছা ঠিক আছে। যেদিন বললাম তার বিকেল আমার বলতেছে কি তুমি চলে আসো, শুধু একটা 3 পিস নিয়ে একটা কাপড় নিবা, বেশি কিছু না নিয়ে আসো। বললাম আমি কই যাম? বললো যে তোমার বাইরে পাঠাও। তা আমি পুরা মানে অনেকটা আজও বললাম যে একদিনের মধ্যে কি কেউ বাইরে যাইতে পারে? উনি বললো যে পাসপোর্ট করা ছিল, আমার আগে থেকে পাসপোর্ট করা ছিল বললো। তো বলার পর আমি আর বেশি কিছু বললাম না। বাসা যে আপুটার কাছে ছিলাম, যেমন আমার 3টার দিকে বের হইতে বলছে, আমি 2:30টার দিকে ফোন দিয়ে বলছি যে এরকম আমি বাইরে চলে যাম। তখন আমি জানি না আমি কোন দেশে যাচ্ছি বা কি কাজে যাচ্ছি, কি আসে বিষয় জানি না। তো যাওয়ার পরে উনি বললো যে আমার ডাইরেক্ট পাঠাইতেছে, কিন্তু তারা আমার ব্ল্যাকে ইন্ডিয়াতে পাঠাইলো। আপনাকে বললো যে আপনি ইন্ডিয়া যাচ্ছেন? হ্যাঁ, আমি রাস্তাতে জানতে পারলাম, যাওয়ার পথে জানতে পারলাম যে আমার ইন্ডিয়াতে পাঠাইতেছে। মানে আপনার জীবনটা এত সহজ মনে হয়েছে আপনার কাছে? আপনার বয়স কত তখন? 15-16 হবে। 15-16 বছরের বয়সের বাচ্চার কাছ থেকে, তো বাচ্চাই, শিশুই বলা চলে, টিনেজ বয়সের একটা মেয়ের কাছ থেকে এত কিছু এক্সপেক্ট করাটা আমাদের উচিত হবে না। খেয়াল রাখবেন, দিস ইজ দ্য রিয়েলিটি। এবং জীবনে কখনোই
মানে আমার জীবনে যা ঘটে গেছে পুরো দুনিয়াটাই এরকম, এভাবে জাজ করার কোনো দরকার নেই। ও যা করেছে 15 বছর বয়সে বা ওর জীবনে যেটা হয়েছে সেটা যে আরেকটা 15 বছর মেয়ের জীবনে হবে না, সেটাও মনে করার কোনো দরকার নেই। এখানে খেয়াল রাখবেন এটা ওর জীবনের জন্য সত্য। যে কোনো ঘটনাই হোক না কেন, যেটাই হোক না কেন, ও দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করেছে, যার মাধ্যমেই হোক না কেন, সেটা সে ভুল করেছে না শুদ্ধ করেছে সেই জাজমেন্টে যাওয়ার দরকার নাই, কারণ এরকম ব্যাকগ্রাউন্ড অনেকেই আছে বাংলাদেশে। ঠিক আছে, ওর ফ্যামিলির সাপোর্টটাও ছিল না, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। ওকে, তো আপনাকে যাওয়ার পথে বললো যে আপনি ইন্ডিয়া যাচ্ছেন, ইন্ডিয়াতে গিয়ে আপনি কি করবেন? মানে তখন তো আমি মানে বললাম যে আমি তো ইন্ডিয়া যাওয়ার কথা বলিনি, বাংলাদেশ আর ইন্ডিয়া কতটুক দূর, আর কেউ কি কাজের জন্য বা টাকার সন্ধানে কি কেউ ইন্ডিয়াতে যায় নাকি? আর সবচেয়ে বড় টার্গেটটা ছিল মানে তখন আর কি ভাবতাম কি মানে আমি তো সবার ছোট, আর কেউ তো ভালো মন্দ দিয়ে একটা পরামর্শ দিত না, মানে আমার কাছে খুব খারাপ লাগতো যে মানে আমি কি একটা ফ্যামিলিতে আসলাম যে আমার কেউ একটা সাপোর্ট করে না, বা আমার পাশে এরকম দাঁড়ানোর মতো কেউ একটা নাই। আর তার মধ্যে একা একা একটা বিয়ে করলাম খালতো ভাই, ও বিয়ের আগে এতটাই পাগল ছিল আমার জন্য, মানে কেউ যদি আমার একটা গালি দিত মনে হতো কি গালিটা কেউ আরে দিতেছে। ওকে, বিয়ের পরে সব উল্টা হয়ে গেল। হ্যাঁ, তো আর কি ওইভাবে যাওয়া, তারপরেও তা ভাবলাম যে থাক ইন্ডিয়াতে যাইতেছি যাই, আমি তো টাকা দিয়ে যাইতেছি না। ও বলছিল কি যে ইন্ডিয়া থেকে আপনি কি করবেন? বলছে আমি যে কাজ করতে চাই আমার দুই কাজই করাবে। আপনার কি প্ল্যান ছিল, আপনি কি কাজ করবেন? আমি টার্গেট ছিল যে যেহেতু আবার আমাদের বাসাতে পাওয়ার মেশিন তারপর ফুড মেশিন গুলো ছিল, তো আমি ওগুলা চালাতে পারতাম, তারপর পার্লারের কাজ পারতাম, বাসা বাড়ির কাজে দিলাম তাও করতে পারতাম, যেহেতু মা ছিল না ছোট থেকে, সংসারের কিছুটা কাজ করে আমার অভিজ্ঞতা ছিল। তো আমার উদ্দেশ্য ছিল যাই আমি করতে পারবো, আল্লাহ হোক সেটা সেলাই মেশিনের কাজ বা হোক পার্লারের কাজ। সেটা ইন্ডিয়াতে কি করার দরকারটা কি, তো বাংলাদেশেই করা যায়। সেটা তার আমি প্রথমে বুঝতে পারিনি আমার যে ইন্ডিয়াতে পাঠাইতেছে, আমি তো যাওয়ার পথে মাঝ পথে জানতে পারলাম, আর ওইখান থেকে ব্যাক আসা আমার পক্ষে পসিবল না। তো গেলাম, যাওয়ার পরে যে ভাই সাথে ছিল আপনার, আমার সাথে আরেকটা মেয়ে ছিল, ও জেনে শুনে যাচ্ছিল ও যাওয়ার পথে আমারে বললো যে মানে ও কোন টাকা যাইতেছে 1 সপ্তাহের জন্য, মানে খারাপ কাজের জন্য। তা মানে আমি ভাবলাম যে থাক, তারা তো বলছে যে যে কাজের জন্য যায় ওই কাজের জন্যই যায়, যার যার ব্যক্তিগত ব্যাপার। তা আমি ওটা নিয়ে মানে মাথা বেশি করলাম না। যাওয়ার পরে যে ভাইদের বাসায় ছিলাম, পরে যাওয়ার পর দেখতে পেলাম যে মানে উনিও মেয়েদের 2 নাম্বার ব্যবসা করে। ওদেরকে যাওয়ার পরে মানে ছিল উনার হয়তো মানে মেয়েদের ব্যবসাটা ছিল, কিন্তু উনি আমারে তার জন্য নেয়নি, উনার ছোট একটা বাচ্চা ছিল, তো ওই বাচ্চাটা দেখাশোনা করার জন্য উনি আমারে রাখলো। মানে আমি তার বাসাতেই ছিলাম, অন্য মেয়েদের সাথে আমার কোথাও দিল না। তো এখানে 7 মাস ছিলাম, থাকার পরে মানে বাড়ি আসার জন্য হঠাৎ করে মানে বাড়ির জন্য মানে খুব খারাপ লাগলো। তারপর ওনার আমি বললাম আমার বাড়ি পাঠা দেন। এই 7 মাস আপনি কি কাজ করেছেন ওখানে? ওনার বাসায় ছিলাম, বাসায় ওনার যে ছোট বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা দেখাশোনা করতাম, আর এমনিতে বাসায় টুকটাক কাজ করতাম, ভাবি রান্নাবাড়ি করতাম। আমি আগে ইন্ডিয়ার কোথায় এটা? বোম্বাইতে। বোম্বেতে? আপনার পাসপোর্ট করা ছিল না? আমার তো যে নদী পার করে নিল পাসপোর্ট। কিভাবে নিয়েছে বলেন তো, এগুলো খেয়াল করেন। হ্যাঁ, এখান থেকে যে পারুলিয়া নাম বলে একটা সম্ভবত দেশ আছে, আর অনেক আগে তো পুরাটা মনে নেই, কিন্তু যতটুকু মনে আছে আমার সাথে শেয়ার করেন। পারুলিয়াতে ছিলাম, পারুলিয়া যাওয়ার পর ওই কিন্তু এখানে তো আমাদের যতদূর জানি যে বর্ডার পাস করতে হয় বা যেভাবে জানা গেল, ওই যে ওই রাতে যে পেঁয়াজ তারপর রসুন টসুন অনেক কিছু নদীর উপর দিয়ে পার করা, আর বর্ডারটা খুব বেশি একটা ছিল না, হাইস্ট গেলে 2 ফুট কি 3 ফুট হবে এতটুক জায়গা আমাদের মানে পানি দিয়ে হাঁটা নিয়ে গেছে। আচ্ছা, জাস্ট ওটুকুই পার হয়ে গেলাম। ওইটুকু পার হওয়ার পরে কলকাতা ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পর ওইখানে মানে ছবি টবি তুলে ওই কলকাতার একটা আইডি কার্ড বানিয়ে দিল। কে করলো এটা? ওই তাদেরই লোক ছিল কলকাতাতে, তারাই হয়তো সরকারি লোকের সাথে হাত করা ছিল, তারাই একটা কার্ড বানিয়ে দিল, ন্যাশনাল কার্ড বানিয়ে দিল। আপনি কলকাতার মানুষ? হ্যাঁ, তারপর ওই কার্ড দিয়ে ওই কার্ড দিয়ে আমি যে কোনো জায়গায় যেতে পারতাম। মানে এগুলো সব ওদের সেট করা? হ্যাঁ, ওদের সেট করা। ইন্টারেস্টিং, এগুলো তো আমার জানা ছিল না। আচ্ছা, ওই আইডি কার্ড দিয়ে যেমন হাওড়াতে যাওয়ার পরে টিকিট কাটলো মুম্বাইতে, তারপর ওই ট্রেনে করে মুম্বাইতে গেলাম, ওই আইডি কার্ড দিয়ে মুম্বাই তো মানে রিল্যাক্সে থাকলাম, কোনো প্রবলেম হলো না। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দিস ইজ ভেরি নন ইনভেস্টিগেটেড শো। তো সেই জায়গা থেকে আমরা সরজমিনে এটা ইনভেস্টিগেট করিনি, সেই জায়গা থেকে ওর কথা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনাদের বিষয়। আর 2 নাম্বার হচ্ছে যেহেতু এটা নন ইনভেস্টিগেটেড, সুতরাং আপনারা দেখবেন যে অনুষ্ঠানের শুরুতে একটা ডিসক্লেইমার দেওয়া থাকে। সো আমরা চাচ্ছি না মানে আমাদের যিনি গেস্ট থাকেন তার কোনো পার্ট কোনো কিছু লিগালি স্বীকারোক্তি হিসেবে নেওয়া হোক। সো এটাকে জাস্ট একটা লার্নিং হিসেবে নেওয়ার জন্যই আমরা প্রচার করছি, বাট এই ইনফরমেশনগুলো উনি যেটা বলছে সেটা সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই না করেই আমরা প্রচার করছি, বিশ্বাস করাটা আপনার দায়িত্ব। ওকে, তারপর ওই ভাইয়ের বাসায় ছিলাম 7-8 মাস ছিলাম, খুব আদর করতাম, আরে হয়তো তার কারণে বাড়ির কারো কথা মনে পড়তো না, বা ওই বয়সটাতে ফ্যামিলি থেকে দূরে মানে অন্য একটা দেশে যাওয়াটা খুব টাফ, সেটা এখন বুঝি, তখন হয়তো বুঝি নাই। তারপর ছিলাম, থাকার পরে বাসায় পাঠিয়ে দিতে বললাম, ওনারা আমার পাঠিয়ে দিল 7 মাস পরে। হ্যাঁ, পাঠিয়ে দিল, ওদিকে আমার কোনো প্রবলেম হয়নি। তারপর আসার পরে ওই যে বোনটা ছিল মেজো, যে বোনটা মানে আমার হাজবেন্ডের বড় ভাইয়ের সাথে যে বোনটার বিয়ে হলো, ওই আপুর বাসাতে যাই উঠলাম, ওই বাবার বাসাতে যে পালাই গেলাম, তারপর থেকে আর বাবার বাসা আমার মানে হয়তো এমনিতে দেখা সাক্ষাৎ করতে গেছি, আজ পর্যন্ত ওই বাসায়, হ্যাঁ ওই বাসায় আজ পর্যন্ত 1 রাত কাটাইনি,
আজও পর্যন্ত না। তো এই যে ভাইয়ের বাসায় আসলাম, ওনার তো ছোট ভাই ছিল আমার হাজবেন্ড, ওই ভাই আমার বাসায় তোলার আগে জিজ্ঞেস করলো যে তোমার যে আমি বাসায় তুলুম, তুমি কি আমার মুখটা রাখবো ওই জায়গায়, আমার বাড়ির কাছে আবার চলে যাবা, যদি চলে যাও তাহলে আমার বাড়ি একদম মানে যাওয়ার পথে সালাম করে যাবা, আর কোনোদিন এদিক ফিরে তাকাবা না। এটা আপনাকে কে বলছে? মেজো আপুর হাজবেন্ড। মেজো আপুর হাজবেন্ড, সেও তো আপনার খালাতো ভাই? হ্যাঁ, ওই আমার হাজবেন্ডের বড় ভাই বললো, যেহেতু ওনার ছোট ভাইয়ের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন উনি আমার জায়গাটা দিব, তো ওনার কথাটা হচ্ছে যে তুমি আমার মুখটা রাখো, আমার ফ্যামিলির কাছে আমার তুমি নত করো না। ঠিক আছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার 3 দিন পর ওই আমার হাজবেন্ড খুব মানে পাগল হয়ে গেল নেওয়ার জন্য। তারপরে অনেকদিন পরে দেখেছে। হ্যাঁ, তারপরে আমি বললাম যে আমি একা তোমার কাছে যাইতে পারো না, যদি তুমি তোমার ভাই বোন নিয়ে আসে আমার নিয়ে যেতে পারো আমি যাম, আমি একা যাইতে পারো না। তারপরে ওর যে বড় 2টা বোন ছিল, বড় 2 বোন ওই ভাইরে বুঝাইলো যে থাক, বিয়ে শাদী করছে, সংসার করে খেতে পারলে আঙ্গ কি, হয়তো এখন যদি আমরা না করি পরবর্তীতে এগুলো নিয়ে একটা পর্যায়ে আঙ্গ দোষারোপ করবো, তার চেয়ে থাকুক না, সমস্যা কি। তো সবাই রাজি হওয়ার পরে গেলাম আমি ওর কাছে। আমি আমার ননাসের সাথে এক বাসাতেই ছিলাম, যে দূরে থাকলে হয়তো আবার একটা আকাম কুকাম করবো, তাই আপারা ওদের সাথে রাখলো যে যাক ছোট মানুষ দুইজন। আপনাকে জিজ্ঞেস করুন আপনি 7 মাস কই ছিলেন? হ্যাঁ, সবাই জানতো তো। আচ্ছা, যাওয়ার পর সবাই জানতে পারলো না যেহেতু আমি 7টা মাস বাড়ি থেকে নিখোঁজ। কিন্তু সন্দেহ হওয়ার কথা না আপনি এই ধরনের একটা না, কাজে বাইরে? যেহেতু আমি ভালো হালে ছিলাম, সবার সাথে কন্টিনিউ যোগাযোগ হতো। আপনার হাজবেন্ড আপনাকে বিশ্বাস করেছে? হ্যাঁ করেছে। আর যে ভাইয়ের বাসা ছিলাম, আমাদের বাসার পাশেই তার বাসা ছিল। ইন্ডিয়াতে? বাংলাদেশে, মানে বাংলাদেশে তো তাদের বাড়ি আছে, ওই ভাইয়া বাঙালিই ছিল। ওকে। মানে আমাদের বাসা থেকে হাইস্ট গেলে 10 থেকে 15 মিনিট তাদের বাসা। ওকে। আর কিন্তু এখানে আপনি বলছেন যে মুম্বাইতে আপনি ছিলেন? হ্যাঁ, মুম্বাইতে তারা এখান থেকে ওইখানে যা ব্যবসা করতেছে, বাংলাদেশ থেকে ওখানে যা শিফট হয়েছে। তো তাদের ফ্যামিলি বাবা মা সবাই ঢাকাতেই থাকে আমাদের বাসার পাশে। তো আসলাম, আসার পর আমার নিল, গেলাম, যাওয়ার পরে ও ভালোই কাজ কাম করতেছিল, আমি একটা পার্লার জব নিলাম। তার মধ্যে দিয়ে যে বাইরে ছিলাম বা যে তার স্বাধীনতা দরকার ছিল, ওর মধ্যে সে ওই যে ইয়াবা টিয়াবা এগুলোর মধ্যে জড়াই গেল আমার হাজবেন্ড। তো আমি যখন গেলাম তখন তার জানতাম না, যাওয়ার পরে মানে 2 একদিন পরে পরে মানে ওইসব নেশাগুলোতে ধরে। তারপর খুব মানে ই করতো, আমি বুঝাইতাম যে তোমার তো এটা একটা বয়স না নেশা পানি করার, যেহেতু আমিও খুব ছোট ছিলাম, বোঝানোর মতো আমার তেমন একটা জ্ঞান ছিল না। তারপর খুব বুঝাইতাম, একটা পর্যায়ে দেখা গেত রুমের ভিতরে এগুলা করতো। আচ্ছা, করতো তো ভালো কথা, ও তো ইয়াবা খেলে তো সারা রাত ঘুম আসে না, ও তো খাইতো পারতো, সাথে আমারও খাওয়াতো। যেহেতু ও সারা রাত জায়গা থাকবো, আমি ঘুমায় থাকুম, কি করব, জাগ না থাকলে তো দুজনে বসা বসা কথা বলতে পারবো। তো গেল এরকম করতে করতে, যখন মানে একটা না মাঝে মাঝে দেখা গেত বাধ্য করতো, যখন মানে খুব জড়াজড়ি করতাম তখন বলতাম যে যদি আরেকবার কিছু বলো তাহলে হয়তো আমি তোমার আপুরে ডাক দিব, পাশের রুমেই আছে, বেশি দূরে নাই। বা মাঝে মধ্যে দেখতাম যে হ্যাঁ আমি ঘুমাই গেলে সারা রাত তো একা একা বসে থাকে, ফোর্স করতেছে খুব ভাবে, তখন হয়তো ওর সাথে আমার ওইগুলো তো জড়াই নিত। আচ্ছা। তো এক পর্যায়ে যখন মানে খুব গভীর ভাবে এগুলো ই করলো, মানে কন্টিনিউ চলে, প্রতিদিনই ঘরের ভিতরে এগুলো চলে, কোনোভাবে স্টপ করতে পারতেছি না। আস্তে আস্তে মানে ওর ব্যবহার আচরণ খুব খারাপ হয়ে গেল, মানে বলতে গেলে এক প্রকার মানুষ বলে না নেশাখোরের ব্যবহার আর কি থাকতে পারে, ওইরকম হলো। তারপরে আবার ঝগড়া লাগলো, ঝগড়া লাগার পরে এবার আমার বোনেরাই বললো যে ওর কাছে রাখবো না। তখন বাসায় টুকটাক সবাই জানলো যে নেশা পানি করে, কাজ কাম ঠিক মতো করতেছে না, আবার আমি কাজ করতেছি সেই টাকাগুলো নিয়েও নেশা করতেছে। তারপর আপুরা আমার নিয়ে আসলো, আসার পর 7 মাস ছিলাম বোনেদের কাছে। ওই 7 মাসই প্রতিদিনে আমি ওরা ফোন দিয়ে বুঝাইছি যে আসো তুমি একটা কাজ কাম করো, আমিও করি, যেহেতু আমার মা নাই, আমার থাকার মতো একটা জায়গাও নেই ওরকম, বা আমার কেউ সাপোর্ট করারও কেউ নাই। আর কিছুদিন পর পর এরকম এক হইতেছি, আবার দূরে যাইতেছি, বোনের কাছে এসে থাকতেছি, এগুলো তোরাও ডিস্টার্ব হইতেছে, আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। আজকে আমার মা থাকতো, তুমি আমার ফেলা দিছো, আমার মা আমার আগলা নিত, কিন্তু আমি তো সে সাপোর্টগুলো কোথাও পাইতেছি না। বোনেদের কাছে টাকা দিয়ে থাকতেছি, কিন্তু ওরা খুব খারাপ ব্যবহার করে, উঠতে বইতে কথা শুনতে হয়। তো খালি হাসতো আর বলতো কি যে একসময় তোর পিছনে আমি খুব ঘুরছিলাম, 3-4 বছর আমি তোর পিছনে পাগলের মতো ছুটছি, কিন্তু তুই আমার কোনো মূল্য দেস নাই, এখন আমি সেই প্রতিশোধ নিচ্ছি। হ্যাঁ, এখন সেগুলোর প্রতিশোধ এগুলা। তাই আমি বলতাম যে প্রতিশোধের কি আছে, তখন তার আমি তোমার এমন না যে বলছি যে হ্যাঁ আমি তোমার ভালোবাসি এই সেই বইলা তার আমি পিছনে ঘুরাইনি, তোমার ভালো লাগছে তুমি ঘুরছো, কিন্তু তখন তো তোমার সাথে আমার সম্পর্ক ছিল না। যখন থেকে সম্পর্ক তখন পর্যন্ত তো আমি যথেষ্ট চেষ্টা করছি যে সম্পর্কটা টিকা রাখার জন্য, সংসারটা জোড়া রাখার জন্য, তখন তার আমি খারাপ কিছু করিনি। ও শুধু হাসতো আর এই কথাটাই বলতো, মনে করে না এখন তোমার রাত আমার দিন। তো এক পর্যায়ে যে মানে খুব খারাপ লাগলো যে ওর জন্য আমার সেজ বোনের সংসারটা ভেঙে গেল, ওর জন্য আমি বোনদের কাছে বারবার ছোট হইতেছি, আর ওরও আমি কোনোভাবে বুঝে সংসারটা ঠিক করতে পারতেছি না। তো যাক, আমার কারণে যেহেতু আমার বোনটার লাইফটা নষ্ট, আজও পর্যন্ত ও বিয়ে করেনি, সেজপুর কাছে থাকে, কাজ করে, সেজপুর কাছে থাকে। তো মাঝে আবার একটু কথা রয়ে গেছে যে ভাইয়ের দোকানে যে বাবা মানে ব্যবসাতে ছিল না, ভাই মাঝে স্ট্রোক করলো, বাবারে বের করে দিল ভাইয়ের দোকান থেকে, তারপর বাবা রিক্সা চালাতো।
তারপর এদিকে বাবা রিক্সা চালায়, দ্বিতীয় দিকে সেজ বোনের সংসারটা আমার জন্য ভেঙে গেল। মানে এদিকে হাজবেন্ডও খারাপ ব্যবহার করতেছে, আর আমি তখন কাজ করতাম 5-6 হাজার টাকা বেতনে একটা কাজ করতাম, আমার তো সম্ভব হতো না সবারই হেল্প করার জন্য। তো একটা পর্যায়ে যে আমি খুব করলাম যে থাক, আমি তো আমার নিজের লাইফটা সেটেল করতে পারলামই না, তো আমি বাইরে চলে যাই, যা হয়তো যদি আমি একটা ভালো বেতনে কাজ করতে পারি, আমার বাবার একটা ছোটখাটো দোকান দিয়ে দিলাম, আর আমার সেজ বোনটার কিছু টাকা খরচ করলে হয়তো ওর একটা ভালো জায়গায় বিয়ে শাদী দেওয়া যাবে। উদ্দেশ্য কিন্তু মহৎ, উদ্দেশ্য মহৎ। হ্যাঁ, আমি চলে যাই, যেহেতু আমি সবার ছোট, আর আমার সেজ বোনটা মানে ছোট বলতে কি, মানে আমরা যে 4-5 ভাই বোন, মানে সবার মধ্যে আমি বলতে গেলে একটু কঠোর, মানে আমি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে নিজের তৈরি করে নিতে পারি, কিন্তু আমার যে সেজ বোনটা খুবই মানে নরম, বলতে গেলে খুবই নরম। ও কারোর সাথে দুইটা কথা বলতে গেলে একবার জায়গায় 10 বার চিন্তা করে কথা বলে। তো সে জায়গা থেকে আমি ভাবলাম যে যদি আমি বাইরে চলে যাই, আমার দ্বারা যদি আমার বাবাটা একটু ভালোভাবে থাকতে পারে, আর আমার বোনটারও বিয়ে হয়ে যায়, তো এগুলো টার্গেট করে আমি ওই ভাইয়ের কাছে আবার গেলাম। যার পর বললাম যে ভাইয়া, আমি ইন্ডিয়া সব ছোট কোনো জায়গায় যাবো না, আমার অন্য কোনো একটা ভালো জায়গায় পাঠান, যাতে আমি আমার ফ্যামিলিটার জন্য অন্তত কিছু করতে পারি। আমি আমার নিয়ে চিন্তা করি না, কারণ আমি একা সবার ছোট মানুষ, আমি একা একটা মানুষ, আমি হয়তো মানুষের বাসায় কাজ করে খেলেও খাইতে পারুম, হয়তো আমি আমার বাবাটার আর বোনটার লাইফটা যদি সেটেল করে দিতে পারি, তাহলে হয়তো আমার কাছে নিজে খুব ধন্য মনে হইব। তো তারপরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট দিয়ে যায়, আমি দেখি। তো দিয়ে আসলাম পাসপোর্ট দিয়ে আসার 1 মাস পরে ওই শবে-বরাতের দিন আমার ফোন করলো যে আমার পাসপোর্টে ভিসা লাগছে মালয়েশিয়ার। তো আমি জিজ্ঞেস করলাম কি কাজ মালয়েশিয়ার, পরে বললো যে তুমি মালয়েশিয়া যে পার্লারের কাজ করতে পারবা। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বাসা সবারে ওই শবে-বরাতের নামাজের পরে, মানে আমার ফোনেও ছবি পাঠাইছিল যে মালয়েশিয়ার ভিসা আসছে, ওই ছবিটা সবাই দেখালাম যে এরকম এরকম মালয়েশিয়া চলে যান। তারপর সবাই খুশি। এই মালয়েশিয়া যাও কি এই ভাইয়ের মাধ্যমেই? এই যে ভাই পার্লারে কাজ করতো? না, ওই যে ক্লাবে ছিল যে ভাই, যে ভাইটা আপনাকে ওই আপনি ক্লাবে পরিচয় হলেন, যে আপনাকে ইন্ডিয়া পাঠিয়েছিল একটু আগে, সেই ভাই। ওকে। তার 15 দিন পর আমার টিকিট আসলো। তো আপনি ভাইকে বিশ্বাস করলেন কিভাবে? আপনাকে এর আগে পাঠিয়ে দিল ইন্ডিয়াতে, এরকম একটা জায়গায়? ইন্ডিয়াতে পাঠালো তখন তো আর তাদের পরিবেশটা খারাপ ছিল, কিন্তু আমার সাথে তো আর কেউ খারাপ কিছু করেনি, আমি তো ভালো কাজ করলাম। আচ্ছা। সেজন্য ট্রাস্টটা ছিল, যেহেতু খারাপ পরিবেশে তো মানুষ ভালো কাজ করেছে, আমার সাথে তো কোনো অত্যাচার বা খারাপ কিছু হয়নি। ওই বিশ্বাসে আমি বললাম যে ভাই আমার আবার কোথাও পাঠা দেন, কিন্তু আমি ইন্ডিয়া এসব জায়গায় কোথাও যাব না। পরে ভিসা আসলো 2017 জুনে। আপনি টাকা দিয়েছিলেন? না, আমার কোনো টাকা লাগেনি। টাকা ছাড়াই ভিসা? হ্যাঁ। কোথায়, কোন দেশে? মালয়েশিয়াতে। ওকে। পাসপোর্ট করা ছিল আপনার? হ্যাঁ, পাসপোর্ট আমার করা ছিল। তারপর ওই 18 তারিখে বললো যে জুনের 1 তারিখে প্রথম ফ্লাইটটা ছিল, জুনের 1 তারিখে। পরে আমার ফোন দিয়ে বললো যে এরকম জুনের 1 তারিখে তোমার ফ্লাইট, হ্যাঁ তোমার শপিং কিছু করা লাগলে তুমি করে নাও। তা আমি বললাম যে আমি শপিং করবো, আমার কাছে টাকা টুকা নেই, যদি কিছু নিতে হয় ওনাদের বলেন আমার টাকা দিয়ে নিতে, আমি যাওয়ার পর কাজ করলে আমার বেতন কাইটা রেখে দিব। কিসের কাজ ছিল? বলছিল পার্লারের কাজ। ওকে। তারপরে আমারে 10,000 টাকা দিছিল, তো যাওয়ার জন্য আমি একটা লাকেজ বা টুকটাক কিছু শপিং করলাম যে যাওয়ার জন্য। তারপর 1 তারিখে ফ্লাইট ছিল, 1 তারিখে আমি বেরোলাম। আমারে বললো মানে 9টা ফ্লাইট ছিল, অন্তত 3 ঘন্টা আগে তো এয়ারপোর্টে যে উপস্থিত থাকতে হয়। তো তারা আমারে বললো কি যে 7টার দিকে তুমি রুম থেকে বেরোবো। তো 7টার দিকে বেরোয় তার ওই 9টার ফ্লাইটে যা পৌঁছানো সম্ভব না, রমজানের মাস, রাস্তাঘাটও মানে ট্রাফিকের প্রবলেম থাকে। তারপর অর্ধেক পথ যাওয়ার পরে তারা বললো যে তুমি যা পৌঁছাতে পারবে না, টিকিট এটা ক্যান্সেল হয়ে গেছে, তুমি বাসায় চলে যাও, আবার অন্য কোনো মানে ফ্লাইটে যেতে হবে, অন্য কোনো ভাবে টিকিট করতে হবে। তারপর যাওয়ার পরে জুনের 18 তারিখ আমার কনফার্ম ফ্লাইট হলো। 2017? তারপর 2017-তে জুনের 18 তারিখে আমি মালয়েশিয়াতে গেলাম। যাওয়ার পর 2-3 দিন রেস্ট করতে দিল। যাওয়ার পরে কোথায় উঠলেন? যাওয়ার পর যে ভাইরা নিল তাদের বাসায় নিয়ে গেল। বাঙালি? হ্যাঁ। আচ্ছা। তারপর ওনাদের বাসায় গেলাম, যাওয়ার পরে আমি গেছিলাম, আমার সাথে আরো 2টা ফ্যামিলি, মানে আমার তো টুরিস্টই নিছিল প্রথমে। তারপর গেলাম, যাওয়ার পর আমার মানে টুরিস্টে নিল, আমার যেমন আমার ওয়াইফ বানালো, আমার সাথে আরেকজনের হাজবেন্ড বানালো, এরকম ভাবে 3টা ফ্যামিলি গেলাম আমরা। আপনাকে ওয়াইফ বানিয়েছে, আরেকজনকে হাজবেন্ড, মানে হাজবেন্ড ওয়াইফ হানিমুন ভিসাতে, মানে টুরিস্টে ঘুরতে যাইতেছি। ওকে। ওইভাবে করে নিল। এই কার্ড বের করেছে, কাবিননামা টামিননামা এগুলো বের করেছে? হ্যাঁ, ওনারা সবগুলো বের করে নিছে। ওরাই বের করে দিয়েছে? হ্যাঁ। আমার কিচ্ছু করতে নেই, শুধু আমি পাসপোর্ট জমা দিলাম আর মালয়েশিয়া চলে গেলাম। আর মাঝে যে কাজগুলো ছিল ওই কাবিননামা, তারপরে ওই হোটেল বুকিং টুকিং, এগুলো তো শো করতে হয় এয়ারপোর্টে, যে হানিমুনে যাইতেছি, কোথায় যে উঠবো, এগুলো তো শো করতে হয়, তারপরে টাকাও শো করতে হয়, ওগুলো সব তারাই করলো। তো আপনি বলতেছিলেন না যে এগুলো যে 2 নাম্বার, এগুলোর কোনো প্রকার কোনো বিপদ হবে কিনা? না, ওনারা বলছে যে মানে নরমালি কাজের, মানে মেয়েদের কাজের জন্য নরমালি মালয়েশিয়ার কোনো ভিসা নাই, মানে যে যেমন সৌদি আরব অন্যান্য রাষ্ট্রে যেমন মানে টুরিস্ট ভিসাতে যাবে, তারপরে গিয়ে তারপরে যা করার, তারপরে যদি ভালো কাজ হোক খারাপ কাজ ওটা যার সিদ্ধান্ত। হ্যাঁ, যেমন লোকের কাছে যা পাবে সে তেমন কাজ করব। তারপর গেলাম, যাওয়ার পর 3টা ফ্যামিলি গেলাম, 3টার মধ্যে 2টা এয়ারপোর্টে আটকায় দিল, মালয়েশিয়ার এয়ারপোর্টে ইমিগ্রেশনে।
তো আমাদের কোনো প্রবলেম হয় না, আমরা বের হয়ে গেলাম। ইমিগ্রেশন পার হয়ে যখন এয়ারপোর্ট থেকে বের হবো, ওই এয়ারপোর্টের 2টা এমনি লোকাল পুলিশ ছিল। ওই পুলিশগুলো মানে আমার সাথে যে ছেলেটা ছিল, ছেলেটা জিজ্ঞেস করলো যে, ইংলিশে জিজ্ঞেস করলো যে তোমাদের এজেন্ট আছে। ও ও কিছুই বুঝলো না, কিন্তু ঠাস করে বলে দিল যে ইয়া এজেন্ট। তো পুলিশ ভাবলো কি যে মানে সম্ভবত এজেন্ট আছে। আমাদের দুজনকে নিয়ে সাথে সাথে পুলিশের গাড়িতে তুলে দিল। তো পুলিশের গাড়িতে? হ্যাঁ, Okay. এয়ারপোর্ট থেকে বের করে পুলিশের যে গাড়িগুলো নরমালি ওগুলো তো উঠাইলো। তো উঠানোর পর তো মানে আমার খুব রাগ হচ্ছে, এক প্রকার তো রাগ হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে খুব কান্না করতে ইচ্ছে করতেছে যে ভাষা পারি না, মাত্র আসলাম, আর এখন যদি পুলিশে ধরে তারা কি ছুটা নিব না, কি হবে, কি একটা মানে টেনশন। তারপরে ওই ছেলের কাছে সিম দিছিল, মালয়েশিয়ার সিম। তো ওই সিম চালু করেছিল, আমার কাছে যে ভাইয়াদের নাম্বার ছিল না, আমি ফোন দিলাম। তখন মালয়েশিয়ার টাইম সকাল 7টা বাজে। তো ফোন দিলাম, ফোন দেওয়ার পর ওই আপুটা ফোন রিসিভ করলো, ভাইয়ার ওয়াইফ। রিসিভ করার পর আমি অনেক চিল্লাচিল্লি করলাম যে কিরকম অশিক্ষিত একটা লোক দিয়েছেন সাথে, সারা ইমিগ্রেশন পার করে আইসা মানে আর এক পা গেলে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। মেন গেটের সামনে এসে কি বললো, পুলিশ এখন গাড়িতে তুলে রাখছে। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইমিগ্রেশন পার হয়েছে। বললাম হ্যাঁ। পরে বললো পাসপোর্টের ইমিগ্রেশনের থেকে সিল দিছে, মানে একটা চপের মতো দেয়, ওইটা দিছে। আমি বললাম যে হ্যাঁ দিছে। তাহলে আর কোনো সমস্যা নেই, ওটা তোমাকে নিয়ে এমনি ঘুরে আগে ছাইড়া দিব, তোমাকে জেলে আর ঢুকাইতে পারবো না, কিচ্ছু না, রাগারাগি কোনো নর্মাল থাকো, মানে দেখা যাতে বুঝতে না পারে যে তোমরা ভয় পাইতেছো বা কিছু একটা। তো বললাম যে ঠিক আছে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘোরাঘুরি করার পর যে এজেন্টের মাধ্যমে আমরা গেলাম, মানে সাথেও একটা লোক ছিল আমাদের, ওই লোকটা তারপর ওই মালয়েশিয়ার রিঙ্গিত 4000 রিঙ্গিতে আমাদের দুজনের ছুটা নিল এয়ারপোর্ট থেকে ঘুষ দিয়ে। তারপরে বাসাতে গেলাম, যাওয়ার পরে ওই দিন আর কিছু হয়নি। সকালবেলা আমি ফ্রেশ রেস্ট করলাম, যেহেতু 2-3 দিনের জার্নি। তারপর ছিলাম গেল 1 সপ্তাহের মতো রেস্ট করলাম। রেস্ট করার পরে ওই আপুর সাথে কথা বলতে বলতে একটু ফ্রি হলাম। মেন যে লোকটা ছিল ওই আপুটাই। আর ভাইয়াটা মানে যেমন ওনারাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, হাজবেন্ড ওয়াইফ না। মানে মেয়েটা যেমন ব্যবসা করতো, ওই ভাইয়াটা তাকে সাপোর্ট করতো। হ্যাঁ, যে মেয়েটা ব্যবসা করতো উনিও বাঙালি। তো আমি বললাম যে আপু 1 সপ্তাহ হয়ে গেছে, তো আমার কোথায় কাজে দিবেন বা কি, কিছু তো বললেন না। পরে বললো থাকতে থাকো, তোমার তো সমস্যা নেই, তুমি থাকতে থাকো, সময় হলে আমরাই তোমার কাজে পাঠাম। তো আমি আর কিছু বলিনি, ভাবলাম হয়তো যেহেতু বললাম সে পার্লারের কাজ, হয়তো যে প্রসেসটা আমার কাজে দেবে ওই জায়গাটা খালি নাই। ওই একদিন রাত্রে আমার বলতেছে যে তুমি রেডি হও, তোমার কাজে যাইতে হবে। তা আমি বললাম যে রাত্রেবেলা আমি কিসের কাজে যাব? পরে বললো যাও। তো যাওয়ার পরে দেখি যে মানে ওই জায়গাতে আর কি, যে জায়গাতে মেয়েরা কাজ টাজ করে ওই জায়গাতে আমার নিয়ে গেছে। তারপরে আমি বললাম যে আমার এই জায়গায় নিয়ে আসছেন কেন? পরে বললো কেন তোমার কি বলেনি তুমি কি কাজে আসছো? আমি কো আপু তো আমি যে আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ঘরে আছি, আপু আমার একবারের জন্য বললো না যে আখি তুমি এই কাজটা করবা, বা আমার দেশেতেও তো বলে পাঠালাম পার্লারের কাজ করবো, তো এটা আমার কি জায়গাতে নিয়ে আসলেন? পরে বলতেছে এটা মেসেজ সেন্টার। মাসাজ সেন্টার। ওকে। তো আমি বললাম মেসেজ সেন্টার, তো আমি তো মাসাজ টাসাজ করতে পারি না, পার্লারের কাজ জানি, আমার মাসাজ সেন্টার আনবে কেন? পরে বললো যে চুপচাপ থাকো এই জায়গাতে, অন্তত কোনো ক্যাচাল করো না, ভালো হবে না। ওই জায়গার বস টসগুলো ছিল চীনা। তা আমি বললাম কেন আমি এই জায়গাতে থাকুন? তা আমি চিল্লাচিল্লি করে উঠে নিলাম। আমার বললো যে দেখো বেশি চিল্লাচিল্লি বা বেশি জোর দেখো এই জায়গাতে তুমি বেশি কিছু করতে পারবা না। এছাড়া ওইদিকে যে মানে সব মেয়ে, তারপর যে কাস্টমার আসতো সবগুলো বাঙালি, সব বাঙালি, নেপালি, পাকিস্তানি এগুলা ছিল। আবার ওই দেশের লোকজনও ছিল, মানে সব মিক্স করা, কোনো এক জাতির কিছু না। তারপর ওই দিন রাত্রে মানে যেহেতু ওই জায়গাতে আমি কিছু করতে পারতেছি না, আমি আর কিছু বললাম না। পরে বাসা আসার পর খুব চিল্লাচিল্লি করলাম যে আমার যাতে এগুলা বলে নাই বা আমি এগুলো করুম না, আমার দেশে পাঠা দেন, আমি এগুলোর জন্য আসিনি, আমার বাড়ি পাঠা দেন। পরে বললো বাড়িতে টাকা দিতে বলতে তোরে দেশে পাঠা দিন। মানে এখন বলতেছে বাড়ি থেকে টাকা পাঠাও, তাহলে দেশে পাঠাই দিব। তো পরে আমি বললাম যে বাড়ি থেকে টাকা দিব, আমার তো বাড়িতে এরকম কোনো পরিস্থিতিও নাই, আমার বাবা চালায় রিক্সা, আর ভাইও তেমন একটা মানে ভালো পর্যায়ে যে আমার কেউ 2-3 লাখ টাকা দিয়ে আমার এখান থেকে নিব। তারপর বললো তাহলে কথা বললো না, এ জায়গা যদি মাইরা ফেলায়ও দেই তাও মনে করে কেউ কোনোদিন খোঁজও নিতে পারবো না বা আমাদের কিচ্ছু হইব না, তার চাইতে ভালোভাবে কাজ করো, সেটাই তোমার জন্য ভালো হবে। দেখেছেন, যাওয়ার সময় নিয়ে গেছে জামাই আদরে এবং তারপরে বাধ্য করছে প্রস্টিটিউশনে। এন্ড দ্য থিং ইজ দ্যাট ওই সময়টা যদি ওখান থেকে চলে আসতে চায় তাহলে টাকা দিতে হবে, এবং কারণ তারা হচ্ছে টাকাটা ইনভেস্ট করেছে, তারা খুব ভালো করে মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা জানে যে মেয়েটাও ফিরে আসতে পারবে না। আমার এই অনুষ্ঠানটা একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এই অনুষ্ঠানটা দেখে। সো আমি মনে করি বিশেষ করে মেয়েরা যারা আছেন, যারা বিদেশে যান, এইভাবে যান, তারা আজকের এই অনুষ্ঠানটা অনেকবার দেখবেন, একবার দেখবেন না, অনেকবার দেখবেন, বিকজ দ্য স্টোরি জাস্ট বিগ্যান, গল্পটা শুরু হয়েছে মাত্র। তারপর কি হলো? তারপর এগুলা বলার পরে মানে খুব কান্নাকাটি করলাম, মানে কি করলাম। তারপরে ওনারা বললো যে দেখো এখন কান্দাকাটি করে এদিকে নাটক করে লাভ হবে না, সুস্থ মতো কাজের জায়গা দিয়ে কাজ করবা, কোনো রকম কোনো ফাজলামো বা কিছু করার চেষ্টা করবা না। তারপরে আমি বললাম যে দেখেন ভাই আপনাকে, আচ্ছা ঠিক আছে আমি কাজ করুম, আপনাদের কতদিন কাজ করে দিলে আপনাদের টাকা শোধ দেবো।
আরে তাও আমার মানে কতদিন পর আমার বাড়ি পাঠা দিবেন। পরে বললো যদি কমও করো অন্তত 6 মাস করতে হবে। তারপরে মানে অনেকভাবে মানে ম্যানেজ করার চেষ্টা করছিলাম যে হয়তো আমার আরো অল্প কিছুদিনের মধ্যে যাতে পাঠায় দেয়। তো আর তখন তো আমি ওই জায়গায় কাজের বা টাকার হিসাবটাও বুঝতাম না। তারপর বললো যে এত টাকা মানে এখন আমার খালি হিসাব দেখাইতেছে যে এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, ওটা খরচ হয়েছে, এগুলা দিতে হইব না, এগুলো তো তোমার বাপে দেয় না টাকাগুলা, আমাদের খরচ হয়েছে টাকাগুলো তো দিয়া যাইতে হইব। তারপর আর কিছু বললাম না, যেহেতু আমার আর করার মতো কোনো পথ নেই। আর কথা বলতে গেলেই বলে যে, আর নিজের চোখেও দেখতাম মানে মেয়েদের এত বাজে পরিমাণে মারধর করতো, মানে বলার বাইরে। ওইগুলা দেখলে যে কোনো মানে যারা ভয় পায় বা মারধর খায় অভ্যাস নেই, যে কোনো মেয়ে ওই ভয়তে আলা যা করতে বলবো তা করতে রাজি হবো। এই মারধর কি বাঙালিরাই করতো? হ্যাঁ, বাঙালিরাই, মানে যে যাদের কাছে যাইতো ওদের কাছে মানে ওরাই মারামারি করতো। আমি যে জায়গা ছিলাম ওই জায়গাতে তেমন করে মারামারি দেখি নাই আমি, কিন্তু যে জায়গায় কাজে দিছিল ওই জায়গাতে সকালে কাজে গেলে দেখতাম যে কোনো মেয়ে আসছে, গাল কাইটে গেছে, চোখের দিক দিয়ে কালো হয়ে আছে, কারো খুচুন পোড়া দিয়ে লাগাই দিছে। কি পোড়া? যে রান্না করে খুন্তি আছে না, ওই খুন্তি দিয়ে, হ্যাঁ ওগুলা পুড়ে লাগাই দিছে, কারো মাইরা মাথা ফাটায় রাখছে। মানে ওইগুলা দেখলে আরো ভয় করতো যে বাসায় যা যদি আমি আরো মানে এগুলা নিয়ে চিল্লাচিল্লি করি, যদি আমারও এরকম মারে। আর আমি যে হালে আছি, আমি তো বাড়িতে ফোনটা যদি এগুলা বলি বা দেখে তো ডাইরেক্ট মানে মানে খুব খারাপ পর্যায়ে চলে যাবো, ওরা কিছু করতে পারবো না, বাড়িতে একটা টেনশন থাকবো। আর শুধু শুধু টেনশন দিতে লাভ নেই। এমন হতো আমি বললো টাকা দিয়ে আমার নিতে পারবো, তাহলে হয়তো আমি জানাইতাম। যেহেতু আমার কোনো দিকই নাই আর ওগুলো দেখে খুব ভয় করতো, এর জন্য মানে কাউরে কিছু বলতাম না, আমি চুপচাপ কাজ করতাম। প্রথম মাস গেল, যাওয়ার পরে মানে কাজ করলে খুব আদর করতো। বা যদি বলতাম যে আপু খুব খারাপ লাগতেছে বা অসুস্থ, আমি কাজে যেতে পারবো না বা কাজ করার মতো পরিস্থিতিতে নাই, তাইলে মানে খুব বাজে ব্যবহার, চিল্লাচিল্লি, বাজে বাজে কথা। তো ওই সব ভয়তে কাজ হয়ে গেতাম না। আমার ব্যাগের মধ্যে সবসময় ব্যথার জ্বরের এই ওষুধগুলো সবসময় কিনা থাকতো। অন্তত পক্ষে প্রতিদিন কাজে যাওয়ার সময় একটা, মাঝে একটা, লাস্টে একটা, প্রতিদিন 3টা ব্যথার ওষুধ আর 3টা জ্বরের ওষুধ আমার ফিক্সড করা ছিল। তারপরে 1 মাস কাজ করলাম। কাজ করার পরে মানে তারা বাংলাদেশে যেরকম মানুষ ইয়াবা খায় না, ওই মালয়েশিয়াতে ইয়াবা না, কিন্তু ওই যে লবণের মতো কিছু একটা আছে মানে আইস, ওই ইয়াবার চেয়ে তো মারাত্মক। ওটা যদি একটানা কন্টিনিউ কেউ 6 থেকে 7 মাস মানে ওটা সেবন করে, মানে এতে 100% এতে মানে ওই লোকটা মানে পুরো মেন্টাল হয়ে যাবে। এগুলো খাওয়াতো? হ্যাঁ, ওইগুলো ওনারা খাইতো। মানে ওইগুলা খাইলে মানে প্রচুর পরিমাণে কাজ করা যেত। আচ্ছা, মানে কোনো ব্যথা বা কোনো খারাপ লাগা বা কোনো ফিল আসতো না, কিন্তু কাজ করা যেত প্রচুর পরিমাণে। সো আপনাকে এগুলো খাওয়াতে বাধ্য হ্যাঁ, করতো? তারপরে ওনারা বললো যে এটা খায়া দেখো, তোমার কাজ করতে সমস্যা হবে না, এটা ভালো এই সেই। তারপরে কিছু বললাম না। ওই জায়গার মেয়েরা মানে সবাই কম বেশি এগুলা, তারপর বিয়ার, মদ, সিগারেট, এগুলো সবাই নর্মালি খুব করতো। তো এগুলাতে কিছু তো জড়িত ছিলাম না। তারপরে ওটা একদিন করলো, তারপরে ট্রাই করার পর দেখলাম যে হ্যাঁ, ওটা খায় তো কাজ করলে কোনো রকম কোনো রিয়াকশন হচ্ছে না শরীরে, বা মানে ওনাদের গালিও শুনতে হইতেছে না, আমার কাজ হইতেছে, আমি তো বাড়িই চলে যাম। আমি বেশি কাজ করতে পারলাম আর আরো জলদি দেশে পাঠিয়ে দিব। তো ওই হিসাব করে তাদের মতো করে যখন বলতো এটা নিয়ে কাজ করো, ওইভাবে কাজ করতাম, যখন না দিত ওইভাবে কাজ করতাম না। এক পর্যায়ে ওনাদের কথা মতো নিতে নিতে মানে ওটা আমার একটা নেশার মতো হয়ে গেল। এই আইসটা? মানে ওটা ছাড়া আমি এখন থাকতে পারতেছি না। ওহো, মানে নর্মালি কাজ করা আমার পক্ষে সম্ভবই হয় না। আমি কাজের জায়গায় দাঁড়াইলেই আমার প্রচুর রাগ উঠা যায়, কেউ কথা বললে মন চায় আমি মাইরা দিই, মানে এরকম পর্যায়ে চলে গেলাম। এখন আমার মানে এখন আর তাদের দিতে হয় না এটা, এখন আমি এটা খুঁজে বেড়াই যে আমার এটা নিতে হবে, নাহলে তো আমি কাজ করতে পারতেছি না। করতে করতে গেল প্রায় 6 মাস গেল। ওই জায়গায় লোকের মাত্রা ছিল, মানে শনিবার আর রবিবার হচ্ছে মালয়েশিয়াতে হলিডে, মানে সাপ্তাহিক ছুটি থাকে। শনিবার অন্তত কমপক্ষে 30টা কাজ করতে হতো, আর রবিবার এমনও দিন যেত, এমনও রবিবার যেত 70টা 80টা এরকম কাজ করতে হতো। আর নর্মালি পার ডে 20টা 15টা 25টা এরকম ফিক্সড করা ছিল। ওখানে কি পরিমাণ মেয়ে, মানে বাঙালি মেয়েরা দেখেছেন আপনি? প্রচুর পরিমাণ, প্রচুর, মানে এক একটা জায়গাতে 15 থেকে 20টা মেয়ে বাঙালি থাকতো। তার মধ্যে আবার 4-5টা, সবারই কি এরকম যে কেউ ইচ্ছাকৃত ভাবে করতেছে, কেউ হয়তো যে বাধ্য হয়ে যাওয়ার পরে কাজ করতে করতে যখন মানে টাকার হিসাবটা বুঝা গেছে তখন ইচ্ছাকৃত ভাবে করতেছে। হয় না, অনেকে ভাবে না যে হয়তো বাধ্য হয়ে খারাপ পথে যেহেতু চলে আসছি আর কি হবে কাজ করে টাকা নিয়ে যাই, হয় না, ওরকম ভাবে অনেক কেউ আছে। কেউ যেমন আমাদের মতো নতুন গেছে, তার হয়তো কেউ বাধ্য হয়ে মারধর খায় কাজ কাম করতেছে। তারপর যারা এজেন্ট ছিল, এজেন্টেরাও কিছু এজেন্টেরাও কাজ করতো, মেয়েদের দিয়েও কাজ করে। আপনি এই ছেলেটাকে ফোন দিলেন না যে বাংলাদেশে যে ছেলেটা আপনাকে পাঠালো, ওকে ফোন দিয়ে বললেন না যে তুমি আমাকে জেনে শুনে এখানে কেন পাঠালে? আমি বলছি, উনি বললো যে আমার এগুলা বলে নাই। উনিও বাংলাদেশ থেকে অনেক প্রেশার দিল, প্রেশার দেওয়ার পর ওনারাও বললো যে টাকা পাঠা দাও, পাঠা দিই, সমস্যা নেই। নাথিং ইজ ফ্রি। আপনাকে মাগনা ইচ্ছে নিয়ে গিয়ে আপনাকে একটা সুন্দর কাজ দিবে, এটা মনে করার কোনো কারণ নেই। প্রথম কথা হচ্ছে এগুলো ইলিগাল। আপনি অবৈধভাবে বাংলাদেশ ছেড়ে অন্য দেশে কেন যাবেন, এটা হচ্ছে প্রথম কথা। এটা তো যাওয়াই উচিত না।
তাই না? আর আপনি কাজ জানেন, কাজ পারেন, আপনার তো দেশেই কাজ করা উচিত। তারপরেও যাতে এই ধরনের ভুল না হয় সেই জন্যই এই এপিসোডটা। ওকে, তারপর তারপরে 6 মাসের কাছাকাছি যখন চলে আসলাম তখন তো নর্মালি আমিও কিছুটা নর্মাল হয়ে গেছি, যেহেতু আমার 4-5 মাস অভ্যস্ত হয়ে গেছেন। 4-5 মাস যাবত এগুলো করাইতেছে। তখন আমার মাথাও নর্মালি একটা এরকম থিঙ্ক আসলো যে যাক, এ জায়গা তো প্রচুর পরিমাণে কাজ করায়, আর হয়তো আমি যদি তাদের সাথে বৈশা 6 মাসের যেহেতু আমার কন্ট্যাক্ট শেষ হলে যদি আমি তাদের সাথে বৈশা 50-50-তে কাজ করতে পারি, হয়তো আমি যে উদ্দেশ্যটা, বাইরে তো আমার যাওয়ার উদ্দেশ্য ছিল টাকাটা, আর বাইরে যাওয়ার আগে মনে করতাম কি যে টাকা হইলে সবার ভালোবাসা কিনতে পাওয়া যায়, বাপ মা হোক ভাই বোন হোক সবারটাই পাওয়া যাবে। দেখতাম মানুষ ভালো মন্দ খাইতে পারলে ভালোভাবে কথা বলে, তা আমি তাই ভাবতাম টাকা দিয়ে বুঝি সবার ভালোবাসা আমি কিনতে পারবো। আমি যদি সবাই টাকা পয়সা দেই, সবাই আমার আদর করবো, আমার সাপোর্ট করবো, যে জিনিসটা আপনার চাইল্ডহুডে মিসিং ছিল, হ্যাঁ ছোটবেলায় আপনি পান না। হ্যাঁ। আর তারপর যখন যে কোনো জায়গায় এখনো পর্যন্ত যদি কাউরে দেখি না পোলাপান মাদের সাথে চলাফেরা করে বা মারা যখন বাচ্চাদের আদর করে, এই জিনিসটা ছোট থেকে বুঝি নাই, কিন্তু এখন এটা নিয়ে খুব খারাপ লাগে যে কত মানুষের মানুষ বুড়া হয়ে যায় কিন্তু মানুষের বাপ মার কিছু হয় না। আর আজকে যদি আমার মাটা বাইচা থাকতে হয়তো আমাদের কারো লাইফটি এরকম এরকম ছিন্ন ভিন্ন একটা পর্যায়ে এসে ধার হইতো না, বা আমারও এই সিচুয়েশনগুলোর মুখোমুখি কোনোদিন হতো না। তো এই জন্য আপনার মনে হয়েছে টাকা ইনকাম করি, টাকা ইনকাম করলাম, যদি সবাই টাকা পয়সা দিতে পারে সবাই বুঝে আমার একটু আদর করবো, হোক না টাকার বিনিময়ে, তারপর সবার থেকে একটু ভালো ব্যবহার তো আমি পাবো। তো যখন 6 মাস গেল তখন আমি ভাবলাম যে থাক, আমি তো এই জায়গাতে কি খারাপ হলে আছি ভালো হালে আছি তা তো আর কেউ দেখতেছে না, সবাই তো মনে করে আমি খুব ভালো হালে আছি। তো ওনাদের সাথে একটা বসে আন্ডারস্ট্যান্ডিং এ যা দেখি যদি আমার টাকা টোকা দিয়ে কাজ করা যায়, আমি আর কিছুদিন কাজ করে বাবার একটা দোকান দিয়ে দিই, আর বোনের জন্য কিছু টাকা ক্যাশ করে আমি বাড়ি চলে যাম। যেহেতু আমার যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আমি বাড়ি যদি শূন্য হাতে চলে যাই, হয়তো আমার কিছুদিন পরে আবার একটা স্টেপ নিতে হবে, বা দেশে এসে কম বেতনে কাজ করে আরো কথা শুনতে হবে যে 5-6 মাস বিদেশ থেকে আসলাম, কি করলাম, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমি ওনাদের সাথে বসলাম। একদিন বসার পর বললাম যে আপনারা তো আমার 6 মাসের কন্ট্রাক্ট আনলেন, 6 মাস তো শেষ, তো আমি যদি এখন বাড়ি চলে যেতে চাই বাড়ি পাঠা দিবেন? পরে ওনারা বললো যে যদি চলে যেতে চাও পাঠায় দেন, যদি থাকতে চাও থাকবা, আমাদের কোনো সমস্যা নেই। আর যেহেতু আমি ভয়ে কাজ করতাম, ওনাদের তারা আমার কোনো টর্চার করতে হয় না বা খারাপ কোনো ব্যবহার ওনার আমার প্রতি কখনো যায়নি, আর আমার খুব আদর করতে, এই কারণে আমার যে জায়গায় কাজে দিছিল ওই জায়গায় কেউ বলতো না আমি যে বাঙালি, কালো হয়তো সবাই মনে করতো কি ইন্ডিয়া, তো এই কারণে প্রচুর কাজ হইতো, আর কাজের জায়গায় সবাই অনেক আদর করতো, বস যারা ছিল, এই কারণে আমার ওই এজেন্টগুলো আমার খুব আদর করতো। ওনারাও ওই 6 মাস আমার সাথে ওরকম ভাবে ছিল যাতে আমি 6 মাস পর থাকতে রাজি হই। তারপরে ওনারা খুব আদর করতো, ওনারা আমার এরকম ভাবে রাখছে বা বুঝাইছে যে তুমি যদি থাকো ভালোভাবে থাকবা, এটা সেটা, বা আমিও ছিলাম, দেখলাম তো ভালোই, তারপরে আমি আবার রাজি হলাম যে ঠিক আছে। আপনাদের যে এই ধরনের কাজের মধ্যে জড়িয়ে গেছেন বা করাচ্ছে সবাই, আপনাদের নিয়মিত মেডিকেল চেকআপটা করা হতো, ডাক্তারি চেকআপটা করা হতো? করানো হতো না, ওদিকে ওরকম ভাবে কোনো কাজ করাইতো না, যে কোনো স্বাস্থ্য পরীক্ষা যেটাকে বলে, হ্যাঁ এগুলো করানো হতো না। না না, এগুলো তো এক ধরনের মৃত্যুকূপ যেটাকে বলে। তো কখনো ডাক্তারের কাছে চিকিৎসা করতে নিয়ে যেত না, কোনো প্রবলেম হলে ওগুলোর জন্য নিয়ে যেত। তারপর ওনার সাথে বসলাম, বসার পর আমি বললাম যে আমার যেহেতু কন্ট্যাক্ট শেষ, আর সো মিউচুয়ালি 50% বা এরকম কোনো কিছু। হ্যাঁ, তো আমি যদি এখন থাকতে চাই আমার কিভাবে রাখবেন? পরে বললো যদি থাকতে চাও বেতনে থাকতে চাও বেতনে থাকতে পারো, আর যদি 50-50-তে থাকো তাও থাকতে পারো, যেহেতু কন্ট্যাক্ট শেষ। আমি ভাবলাম যে যদি আমি চাইলে পারতাম ডাইরেক্টলি একা কাজ করতে, আমি যা কাজ করতাম টাকাগুলো আমার থাকতো, যদি তা আমি বলতাম রাজি হতো, যেহেতু কন্ট্যাক্ট শেষ তাদের টাকা দুইটাই গেছে। তা আমি ভাবলাম যে ওই জায়গাতে তো কাজ করতাম, পুলিশের যে প্রবলেমগুলো হতো দেখতাম, তা আমি ভাবলাম যে আমি যদি একা কাজ করি আমার তো পুলিশে যদি একটা প্রবলেম হয়েও যায় আমার তো কেউ সেফটি করবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের যদি আমি কিছু টাকা দিয়ে হাত করে রাখি, আমার যত বড় প্রবলেমই হোক, যত তারা ব্যবসা করে তাদের সাথে ওরকম লোকেদের সাথে অবশ্যই হাত আছে, ওনারা আমার সাপোর্ট করবো। তারপর আমি বললাম যে ওগুলা ভাইবা, আমি বললাম আমি 50-50-তে কাজ করুম, যদি আমার পুলিশ টুলিশ ধরে বা কিছু করে ওইগুলো আর সাপোর্ট দিতে হবে আপনাদের। পরে বললো যে ঠিক আছে, যদি পুলিশ ধরে নিয়ে যায় ছুটায় আনতে যা টাকা লাগবে তাও তুমি অর্ধেকটা দিবা, আমরা অর্ধেকটা দিই। তা আমি বললাম যাচ্ছে ঠিক আছে। তো ওইগুলো ওইভাবে কথা বলার পরে কন্ট্যাক্ট শেষ হওয়ার পরে ও কন্ট্যাক্টের মধ্যে আমার আবার আরেক জায়গায় বিক্রি করে দিল। বিক্রি করলো কিভাবে? হ্যাঁ, ওই যে 6 মাসের কন্ট্যাক্ট ছিল না, ওনার আমার 1 মাস কাজ করাইলো। আর এগুলো তো পরে বুঝতে পারলাম যে কি পরিমাণে টাকা। 1 মাস না, একটা মেরে দিয়ে যদি 15 থেকে 20 দিন কাজ করে কন্টিনিউ, ও একটা মেয়ের যাওয়া আসার যা খরচ যায় সম্পূর্ণ টাকা উঠা যায় 15 থেকে 20 দিনই। তো সে জায়গাতে আমার 1 মাস কাজ করালো। কাজ করানোর পরে তাদের তো যা খরচ উঠা গেল, এমনকি এক্সট্রা উঠলো। তার 1 মাস পর আমার যে 5 মাস ছিল কন্ট্যাক্টে, ওই 5 মাসের কন্ট্যাক্ট করে আরেকটা এজেন্টের কাছে বিক্রি করে দিল। এটা আপনি পরে বুঝেছেন?
নাকি না, তখনই বুঝেছেন? তখনই মানে বিক্রি করার সময় আমার বলেনি, যেদিন আমার নিয়ে যায় ওদিন বলছে যে তোমার যে বাকি 5 মাসের কন্ট্রাক্ট আছে তুমি ওদের কাছে থাকবা, কোনো ঝামেলা করবে না। 1 মাসে তারা আমার আর কি নরমাল করলো, আমার যেহেতু না ও জানাই আচ্ছা নিছিল। আচ্ছা আচ্ছা, মানে ইউজ টু করা জিনিসটাতে। হ্যাঁ হ্যাঁ, আমার নরমাল করলো যে তো মানে হঠাৎ করে বিক্রি করে দিলে তো যদি আমি প্রবলেম করি ওনাদের উপর একটা প্রেশার আসবে, তো নরমাল করে তাদের কাছে দিল। যে আপুর ভাইয়ের কাছে বিক্রি করলো তাদের প্রথম মেয়ে ছিলাম আমি, মেয়ে বলতে মানে ওই ব্যবসা ওই মানে কাজের। আমার দিয়ে তারা বিজনেসটা স্টার্ট করতেছিল, ওকে, মানে তাদের আর কোনো মেয়ে ছিল না, আমার দিয়ে তারা কি ব্যবসা লাইনটা ধরবে। তো ওই হিসেবে তারা আমার কখনো টর্চার করেনি যে এ কয়টা কাজ কেন, এই কেন সেই কেন, যেহেতু তারাও নতুন বুঝতে পারতো না যে কতগুলা কাজ প্রেশার দিলে কতগুলা কাজ হয় বা কি করানো যায়, তারা তো বুঝতো না। ওই হিসেবে মানে ওনাদের কাছে থাকতে আমার কাজের প্রেশার এটা তো ছিল না, নর্মালি ছিলাম। তারপর আসার পরে আমি বললাম যে মাসে আমার কন্ট্রাক্ট শেষ, থাইকে গেলাম। থাকার পর 1 মাস আমি কাজ করলাম, মানে 1 মাস কাজ করার পর আমার মানে কাজ যে প্রতিদিন কাজ করতাম না, কাজের টাকাগুলো আমার হাতে দিয়ে দিত কাজে লাস্টে, ওগুলো বাসা হিসাব আর আমি তাদের কাছে জমা দিয়ে দিতাম। মাস শেষে যেমন তারা হিসাব করতো যে আমার এই কয় টাকার কাজ হয়েছে, এই কয় টাকা অর্ধেক 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 তাদের অর্ধেক আমার, ওইভাবে হিসাব হইতো। তো 1 মাস কাজ করার পর দেখলাম যে না মোটামুটি ভালো টাকাই হচ্ছে। তারপরে রয়ে গেলাম কাজ করতে করতে, এর মধ্যে ওইখানে একটা ছেলের সাথে আমার একটা সম্পর্ক হয়। ছেলে বলতে যে মেয়ে বান্ধবী ছিল, বান্ধবীর ফ্রেন্ডের মোবাইলে আমার ছবিটা দেখে মানে মারাত্মক পরিমাণে পাগল, এরকম একটা অবস্থা। তারপর যেভাবে ও কথা বলতে বলতে হইলো ওর সাথে একটা সম্পর্ক, তারপর ওরে ওরে করে ওই এজেন্টের সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া হতো। ও ওকে, মানে ও বাঙালি ছিল, হুম ছেলেটাও বাঙালি ছিল। হুম এজেন্টের ছেলেটার সঙ্গে সাথে- ঝগড়া হতো মানে কি, ও চাইতো যে আপনি যে এই পেশা থেকে বের হয়ে আসেন। হ্যাঁ, ও বলতো তুমি দেশে চলে যাও, বা আমার বুঝাইতো কাজ কাম করার দরকার নেই এটা সেটা। আর এজেন্টে হয় কি নর্মালি ওই জায়গাতে যে কোনো মেয়ে সব সম্পর্কে তো জড়াইলে, কোনো প্রেম প্রীতিতে জড়াইলে ওইখান থেকে পালা যায়। আর ওনারা আমার এতদিন রাখছিল, অন্তত আমার প্রতি তাদের এতটুকু বিশ্বাস ছিল আমি যাই করি না কেন পালায় কোথাও যাবো না। পালা যাওয়ার হলে আমি আর আগেই চলে যেতাম, যেহেতু 6-7 মাসে কোথাও যাই নাই, যাবো না। তাদের সাথে ঝগড়াতে এই কারণেই ওই ওর সাথে ফোনে টোনে কথা বলতাম বা দেখা করতাম, ওই ওই দিকে মানে থিঙ্কিংটা থাকাতে আমার এদিকে কাজগুলো কম হইতো, হুম। যাতে তাদের প্রবলেম হইতো না। হুম। এই নিয়ে মানে খুব ভাবে চিল্লাচিল্লি ঝগড়াঝাটি চলতোই প্রতিনিয়ত, যে ওর সাথে কথা বলো না, এরকমটা হয় এই যুগে, এই জগতের মেয়েদের সাথে ছেলেরা রিলেশন করা টাকা টুকা খায়, তারপরে ছাইরা দেয়, কিন্তু এগুলোর কোনো ভবিষ্যৎ নাই, তুমি ওরা ছাইরা দাও। আর ওর সাথেও তেমন একটা সম্পর্কে জড়াইতে চাইতাম না, কারণ প্রথমে তো একটা ডস খাইলাম, আপন খালাতো ভাই, আর এ তো হচ্ছে খারাপ জায়গা থেকে পরিচয়, তো তেমন একটা কেয়ার করতাম না। কিন্তু ও আমার সবসময় বোঝাইতো যে আখি দেখো, মানুষ কিন্তু জীবনে একা কোনো পথে পাড়ি দিতে পারে না, মানুষের চল তুলে একটা মানুষের সাপোর্ট লাগে। মানে ওর সবচেয়ে একটা কথা আমার বেশি টাচ করে, ও আমার বলে যে তোমার তো কেউই নেই, মা নাইকা বাপ থাইকাও নাই, ভাই বোনও তোমার দেখে না, নাহলে আমি তোমার সাপোর্ট হয়ে রইলাম। বাবা মা শিখাইছে ছোট থেকে যে একটা মানুষ যদি কোন একটা এতিমের সাপোর্ট করে তার নাকি অনেক সোয়াব হয়। ওই কথাটা বলাতে আমি মানে এতটুকু ভাবলাম যে যেহেতু ও আমার এতটুকু জিনিস বুঝতে পারছে যে আমার কেউ নাই, ও যেহেতু এই জিনিসটা বুঝতে পারছে যে আমি সবার ভালোবাসার কমতিটা ফিল করি, বা মানে এ টু জেড সব দিক দিয়ে আমার খুব সাপোর্ট করতো, আর আমার ওগুলো খুব ভালো লাগতো। তো যাক গেল, তার সাথে মানে তো ঝগড়াঝাটি করতে করতে 3 মাস সম্পর্ক চললো। চলার পরে তারপর 3 মাস চললো, 3 মাসের মধ্যে টুকটাক ঝগড়াঝাটি হলো। 18 ওকে কি আপনি বিয়ে করছিলেন? না, বিয়ে হয়নি। তারপর ওই 3 মাস সম্পর্ক থাকার পরে এর মধ্যে মানে ওই যে এজেন্টের কাছে ছিলাম তাদের মধ্যে মানে তাদের কাছে আমি টোটালি একটা কালার খেয়ে গেলাম, যে মানে তারা এখন আমার আর মানে আগের মতো একটা কেয়ার করে না বা সহ্য করতে পারে না ও ছেলের সাথে সম্পর্কটা গভীর হতে। আর ও বলতো তুমি দেশে চলে যাও। তো গেল 2017 থেকে 18 মে পর্যন্ত এই ঘটনা। 18 মে মাসের 14 তারিখে আমি পুলিশে ধরলাম। আরে পুলিশে ধরলো মানে কি অন স্পট? হ্যাঁ, কাজের জায়গা থেকে আচ্ছা, রেড দিল, রেড দেওয়াতে আমরা 15টা মেয়ে ধরা খেলাম। ওকে, তো মালয়েশিয়ান পুলিশের কাছে? হ্যাঁ, ওটা ছিল এমনি তো নর্মালি পুলিশ, মানে ওদিকে তো পুলিশের এক একটা মানে ইয়ে আছে, আইপিকেল টিপিকেল ইমিগ্রেশন, তো নর্মাল পুলিশে ধরছে দিক থেকে টাকা দিয়ে ছুটে আসা যায়। 9 তারিখে ধরলো, ধরার পরে যাওয়ার পথে আমি ওর ফোন দিয়ে বললাম যে এরকম এরকম ভাইয়ার কাছে আমার টাকা আছে, যদি আমার যত তাড়াতাড়ি সম্ভব আমার ছুটে নিয়ে আসতে বলবা, যেহেতু জানি যে নর্মাল পুলিশে ধরছে ওরা টাকা টুকা নিয়ে ছাইড়া দিব। তো বললো যাচ্ছে ঠিক আছে। তারপর 9 দিন পর আসলাম, তার আর কি উকিল ধরলো, উকিল ধরার পর পাসপোর্ট তো তাদের কাছে ছিল, ওইখান থেকে 9 দিন পর ছুটে নিয়ে আসলো, কোনো সমস্যা হলো না। তো ছুটে আনলো আমার 3,500 রিঙ্গিতে, সে জায়গাতে আমার বললো যে 13,000 রিঙ্গিত লাগছে, ওই টাকাটা আমার থেকে নিল। তো তারপর কোনো প্রবলেম হলো না। মানে হয় না একটা বাটপাড়ি বিজনেস আর কি, 2 নম্বরই বিজনেস, এবং তার মধ্যে যত রকমের বাটপাড়ি আছে আর কি। হ্যাঁ, তারপর ওই মে মাসের 14 তারিখে ছুটে আসলাম,
আসার পর 3-4 দিন রেস্টে থাকার পর আবার কাজে গেলাম। যাওয়ার পরে জুনের 24 তারিখে আবার ধরা খেলাম। আবার পুলিশ নিয়ে গেল? এবার পুলিশ নেই, এবার ইমিগ্রেশন নিল। ইমিগ্রেশন নিয়েছে, ওকে। তারপর যেদিন ধরা খাইছি সেদিন আমার কাছে ফোনও ছিল না, মানে অসুস্থ ছিলাম, তো কাজে যাওয়ার নিয়ে আর কি তাদের সাথে একটু কথা কাটাকাটি হলো। ওনারা আমার বললো যে রাত্রে যদি ফোনে কথা বলো, দিনে তুমি সুস্থ থাকবা কোথা থেকে আর কাজ করবা কোথা থেকে। মানে আপনি যে ছেলেটাকে লাভ করেন তার সাথে কথা কাটাকাটি হচ্ছে? না, ও বললো যে তুমি কাজে যাও না, যেহেতু তুমি অসুস্থ কাজে যাও না। জ্বর ছিল কিছুটা, আর আমি আমার এজেন্টদের বললাম, তখন তো 50-50, ইচ্ছা হলে কাজে যেতাম, ইচ্ছা হলে যেতাম না, কিছু বলতো না। তো আমি বললাম যে আমি আজকে কাজে যাব না, আর অসুস্থ থাকারই ছিল। ওই ঈদের 1 সপ্তাহ পরে ধরা খাইছি, তো যেমন ঈদ গেছে এই শুক্রবারে, আগামী শুক্রবারে ধরা খাইছি। ওই 7 দিন কাজের প্রচুর চাপ ছিল, তো দেখা যাচ্ছে ওই কারণে খুব অসুস্থ ছিলাম। আবার রাত্রে ঘুম কম, তোর সাথে কথা বলতাম, তো ধরা খেলাম। ওই দিন কথা কাটাকাটি হতে বাসাতে ফোন টোন কিছু নেই, রাগ করে আমি এমনি কাজে চলে গেলাম। কাজে গেলাম সন্ধ্যা 7টার দিকে, 9টার দিকে ইমিগ্রেশনের পুলিশ সব উপরে উঠে গেল, নিচের দরজা টরজা কাইটা। তারপর ধরলো, ভালো কথা, বসা রাখছে। তারপরে গাড়িতে উঠছে, মানে পুলিশ ধরছিল পরে, তো তাও ফোন করার একটা অপশন ছিল যে ফোন করে ভালো মন্দ বলতে পারছি। এখন তো ইমিগ্রেশন ধরলো, আমার সাথে তো একে ফোন ছিল না, আর দ্বিতীয়তে যাদের ফোন ছিল সবার ফোন নিয়ে নিছে। আর আমার কারো নাম্বারও মুখস্থ ছিল না, শুধু ওই ছেলের নাম্বারটা ছাড়া। তারপর এই বাঙালি আরেকটা মেয়ে, মানে এক সিরিয়ালে 4টা কোম্পানিতে অপারেশন দিছে। 4টা কোম্পানির মধ্যে মানে আমরা 4টা না 5টা ছিলাম বাংলা মেয়ে। তো আমার যেখান থেকে ধরছে ওইখানে আমি ছিলাম, আরেকটা মেয়ে ছিল। ওই মেয়ের ফোন নিয়ে নিছে, সাথের যে কোম্পানিটা ছিল ওই কোম্পানির একটা মেয়ের ফোন দিয়ে ফোন করলাম ওই ছেলেরে। ফোন দিয়ে বললাম যে দেখো, আমার তো গতবার ছুটে আনছিল, পুলিশে ধরছিল, কিন্তু এবার তো ইমিগ্রেশনে ধরছে, আমার তো কোনোভাবে ছুটানো সম্ভব হবে না। তো আমার টাকা আছে, আমি যে ওই ঈদের 1 সপ্তাহ কাজ করছি বা পুরো মাস কাজ করছি, আমার পুরো মাসের টাকাটাই তাদের আছে। আমার বললো জরিমানা দিয়ে আমার দেশে পাঠা দিতে, যাতে অকারণে আমার কোনো জেলে পড়ে না থাকতে হয়। তো বললো যে আচ্ছা ঠিক আছে। মালয়েশিয়ার জেল সম্পর্কে জানতেন না? আগে কোনো আইডিয়াও ছিল না, বা ওরকম কারোর সাথে কথা হয়নি যে এটা কিরকম। মানে আপনাদের সবাইকে বলছি যে মালয়েশিয়ার জেল জীবনটা কতটা ভয়ানক হতে পারে, এটার উপর একটা এপিসোড আছে এই চ্যানেলে। এটা ইউটিউব জীবন গল্পের পার্ট নাম্বার 1। তাহলে বুঝবেন যে মালয়েশিয়ার জেল জীবনটা কতটা ভয়ানক। বলেন তারপর ওইখানে একটা মেয়ের ফোন ছিল, ওর ফোনটা দিয়ে আমি ফোন দিয়ে বললাম যে যেহেতু ইমিগ্রেশনে ধরছে, আমার তো কোনোভাবে ছুটানো সম্ভব হবে না। আর প্রথমবার যখন ধরা খেলাম তখন যে 9 দিন ছিলাম, ওদিকে তত একটা কষ্ট হয়নি। আর তার মধ্যে 2-3 দিনই ভাইয়ারা যা দেখা করছে, কারণ তখন তো আমার ছুটানোর জন্য ট্রাই করতেছিল, যা দেখা করে আসছে বা খাবার টাবার কিনে দিয়ে আসছে, সমস্যা হয়নি তত একটা। আর এমনিতে রাখছিল, যেমন সেফটি রুমে ছিলাম, তো প্রবলেম হয়নি। আর জেলটা কি দেখিও নি তখন। তো বলার পর আর আমি বললাম যে যেভাবে সম্ভব হয় আমার খুব শীঘ্র দেশে পাঠা দিতে বলবে, আমার যা টাকা আছে ওদের যথেষ্ট হবে আমার জরিপানাদের দেশে পাঠানোর জন্য, আমার যাতে জেলে না রাখি। আর পাসপোর্টটাও যেহেতু তাদের কাছে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, কান্নাকাটি করো না, এদিক থেকে তাদের যতটুকু প্রেশার দেওয়ার বা যতটুকু কি করার আমি করুম, তুমি কোনো কান্নাকাটি করো না। আচ্ছা গেল। তারপর 3 দিনের দিন যখন যাওয়ার পরে 3 দিনের দিন যখন স্টেটমেন্ট নিতে আনলো, তখন স্টেটমেন্ট দেওয়ার পর ওনারা আমার বললো যে তোমার পাসপোর্ট কার কাছে। আর পুলিশে ধরার পর যদি বলে যে এজেন্ট আছে বা কিছু, তাহলে হয়তো তার যেমন যদি আমি তখন বলতাম যে আমার এজেন্ট আছে, তাহলে হয়তো আমার এজেন্টটা খোঁজার জন্য আমার যে জায়গায় জেল হয়েছে 3 মাস, সে জায়গায় হয়তো 6 মাস 1 বছরও হইতে পারতো এজেন্টের খোঁজার জন্য। তো তারা যাওয়ার পরে শিখাই দিছিল যে যদি কোর্টে উঠায়, তাহলে যদি জিজ্ঞেস করে যে তোমার কি অপরাধ আছে নাকি, মানে মালয় ভাষাতে, তাহলে বলবা যে হ্যাঁ আমার অপরাধ আছে। যেহেতু আমি ট্যুরিস্টে ঢুকলাম, ভিসা তো 1 মাসে ছিল, তো কেস হইতো 2টা, একটা হচ্ছে কসম মানে ভিসা ছাড়া, আর একটা মাসাজ, 2টা কেস হইতো। তো বলছে যে কোর্ট উঠালে যদি জিজ্ঞেস করে যে তোমার দোষটা কি তোমার কিনা, স্বীকার করবা যে হ্যাঁ দোষটা আমার, তাহলে ওই কোর্টের থেকে শাস্তি মাফ করে দিব। আর যদি অস্বীকার করো, যতদিন স্বীকারোক্তি না দেবো অতদিন তুই তোমার কোর্ট উঠাইতে থাকবো, জেল দিতেই থাকবো। 3 দিনের দিন যখন ডাকা এলো, তারপর স্টেটমেন্ট দেওয়ার জন্য আমার জিজ্ঞেস করলো আমার কি এজেন্ট আছে নাকি। আমি বললাম যে না। পরে বললো কিভাবে আসছি, বললাম মিথ্যা কথা, যেমনি একটা ফ্রেন্ডের মাধ্যমে আসছিলাম, তো আমার কোনো এজেন্ট নেই। তারপর জিজ্ঞেস করলো পাসপোর্ট কোথায়, আমি বললাম যে পাসপোর্ট আমার রুমে আছে। বললো যে যদি কারোর ফোন তো পাসপোর্ট দিয়ে যাবো, আমি বললাম হ্যাঁ। তারপরে আমি ওই ছেলের ফোন দিয়ে বললাম যে আমার এজেন্টের নাম্বারটা দাও, আমার কাছে তো ফোন নাই, কারণ নাম্বার নাই। ওরে বললাম যে ভাইয়ের নাম্বারটা দাও, এখান থেকে ফোন দিতে বলছে পাসপোর্টের জন্য। তারপর ওর নাম্বার দিল, নাম্বার দেওয়ার পর ভাইয়ের ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে ভাই এরকম এখন আমার কি করবেন, আমার দেশে কয়দিনের মধ্যে পাঠাবেন। উনি আমার বললো তুমি টেনশন করো না, হয়তো 7-8 দিনের মধ্যে তোমার দেশে পাঠিয়ে দিব। তা আমি আর বেশি কিছু বললাম না, জোর খাটানো তার আমার ভিতরে তো আর জোর খাটানোর সুযোগ নাই,
বা আমি তো আর ফোনও করতে পারব না। তা আমি আর কিছু বললাম না। ওদিকে স্টেটমেন্ট দেওয়ার পরে নিয়ে আসলো, আসার পরে 14 দিন পরে আমাদের কোর্টে উঠাইলো। যে জায়গা বললো 9 দিনের মাথায় আমি দেশে চলে যাবো, জায়গায় 14 দিন হয়ে গেল, কোর্টে গেলাম। তো কোর্টে যাওয়ার দিন ভাবলাম হয়তো কোর্টে যায় ভাইয়াদের দেখা পাবো, তো তারা আসতে পারে কোর্টে, যেহেতু কোর্ট উঠাবো দিক থেকে হয়তো কেস সেটেল করে দেশে পাঠিয়ে দেবে, না তো ছুটায় নিয়ে যাবো। তারপর 14 দিন পর কোর্ট উঠেলো, কেউ আসে নাই ওই জায়গাতে। আর আমার ফোন ছিল না, আমি কারো ফোনও দিতে পারিনি। 14 দিন পরে কোর্টে ওঠানোর পরে কোর্টের থেকে রায় দিল যে আরো 14 দিন থাকতে হবে, 14 দিন আরো 14 দিন পরে আমাদের রায় দেবে। তারপরে গেলাম, আবার 14 দিন থাকলাম। ওই 14 দিন থাকার মধ্যে যে জায়গাতে ছিলাম ওই জায়গাতে মানে অনেকের যেমন জেল হয়ে গেছে, কেউ টিকেটের জন্য বসে আছে, ক্যাম্পে ছিলাম, মানে মেন জেলে তখন নেয়নি, ক্যাম্পে রাখা হয়েছিল। তারপর ওই ক্যাম্পের অনেকে যারা বাড়ি চলে গেতো তাদের কাছে আমি ছেলের নাম্বারটা লিখে দিতাম, জোরে ফোন দিয়ে বললেন যে আমার এই তারিখে কোর্টে উঠাইবো, জানি ওরা কেউ আসে। তো ওই ইন্দোনেশিয়া মেরে দিতাম, বাংলা মানে যখন যে যাইতো তার কাছে আমি নাম্বার দিয়ে দিতাম, যাতে একটু ফোন দিয়ে জানায় দেয় যে আমি এই তারিখে কোর্টে উঠবো, ওই কোর্টে আমি উঠাইবো, কোর্টের নামটাম বলে দিতাম। তারপরে গেল 28 দিন পরে কোর্টে উঠলাম, ওই দিনও কেউ নাই। 28 দিন পরে আমাদের কোর্টে থেকে আড়াই দিল 2 মাস করে জেল। আর 2 মাস করে জেল বলতে মালয়েশিয়াতে জেল হয় 21 দিনের, মানে 21 দিনে 1 মাস ধরা হয়। তো 21 দিন 2 মাসের জেল হলো, সে জায়গাতে 28 দিন তো আমাদের এমনি চলে গেল কোর্টের জন্য। 28 দিন কাইটা হাতে ছিল 13 দিন। ওই 13 দিন আমাদের আর কি মেন যে জেল, ওই জেলে পিঞ্জারাতে পাঠানো হলো। ওদিকে গেলাম, কোর্টের থেকে বের হওয়ার পরে মানে আমার কাছে ছিল 40 টাকা। জেলের অভিজ্ঞতা আমি শুনতে চাই, জেলে কেমন কেমন লাগতেছিল? জেলে তো ছিলাম মাত্র 14 দিন, আর ওদিকে অনেক মেয়েরা ছিল তো কথাবার্তা বলতো, আর সারাদিন একা একা বসে থাক, শুধু কান্না করতাম। আর মেয়েরা খালি বলতো যে এত কান্না করতে পারে মানুষ, চোখ দিয়ে এত পানি সব পড়ে। কি বাঙালি? না, কোনো বাঙালি মেয়ে ছিল না, আমি একা ছিলাম। মানে আমার যে রুমে রাখা হয়েছিল আমি ছিলাম ভিয়েতনাম, ফিলিপিন, মানে এক এক দেশে 2-1টা করে মেয়ে ছিল। কারণ আরো বাংলা মেয়েরা ছিল, সবার থেকে বয়স আমার কম ছিল, এই কারণে আমার আলাদা মানে বয়স কম যে মেয়েদের ওদের সাথে রাখা হয়েছিল। আর যাদের বয়স বেশি ছিল তারা মানে সাথে যারা ধরা খাইছে সবাই একসাথে ছিল, আমার একা একা এক জায়গায় রাখা হয়েছিল। মানে আমাদের যে গ্রুপ ছিল ওর মধ্যে আমার এক জায়গায় রাখা হয়েছিল। ওদিকে যেমন অল্প বয়সে যারা, তাদের কোনো কাজ করাইতো না, বিকাল হলে খেলতে নিয়ে যেত, টিভি দেখাইতো, তারপরে ABCD এগুলো পড়াইতো, মানে ছোট বাচ্চাদের জন্য ওগুলো আলাদা। ওদিকে আর কি 12-13 বছর থেকে নিয়ে 21 বছর পর্যন্ত ওই জায়গায় রাখা হইতো। আর তখন তো বয়স ছিল 19, তো ওই জায়গাতে আমারও রাখা হয়েছিল। তো তেমন কষ্ট একটা হয়নি, কারণ বিকেল হলো বাইরে নিয়ে আসতো, হাঁটাহাঁটি। কষ্ট বলতে এতটুকু ছিল, জেল তো জেলই, তো খাবার দাবার শোয়া এগুলোতে একটু প্রবলেম ছিল। তারপর কোর্টের থেকে যখন পিঞ্জারায় পাঠালাম, ও ছেলেরে ফোন করলাম যে তোমার আমি বারবার করে বললাম, ভাইয়ারে ফোন দিয়ে বললো আমার জন্য বাড়ি পাঠা দেয়, কিছু তো করলো না, বরং আজকে কোর্টের থেকে আমার 2 মাসের রায় দিয়ে দিল, 2 মাস জেলের। তো তুমি কি করলা? তো আমার কথাটা শুনে কান্না করে দিছে যে তোমার টাকা ছিল, তুমি বললা, তারপরেও তোমার এজেন্ট আমার থেকেও আরো 2000 রিঙ্গিত নিল, বললো যে টাকা আরো 2000 টাকা দিলে তোমার জরিপানাতে দেশে পাঠা দিব। তারপরেও টাকা দিল, মানে আমার কথাটা শুই না যেমন এক প্রকার ও পুরো হ্যাং হয়ে গেছে।